শোনেন, লাস্ট 10 ডেজ ধরেন যে আউট অফ দুনিয়া ছিলাম আর কি, হ্যাঁ? অনেক কিছু হইতে পারে, বাইদা বুইদা যাইতে পারে আর কি। আমাকে হেল্প করেন, তুফাইল টুফাইলরা যারা আছেন না, আমাকে হেল্প করেন কোনো যা বাইদা বুইদা গেলে আর কি, হ্যাঁ? আজকে থেকে মোটামুটি আমি ফুল কাজে নামলাম। যাই হোক, আচ্ছা, গত ক্লাসে আমাদের মূল বিষয়বস্তু ছিল যে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং আসলে পড়তেছি, এর মধ্যে একটা পার্ট এই পিক্সেল। তো পিক্সেল আমাদের কেন লাগে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আর কি, হ্যাঁ? এই জিনিসটা যখন এই যে এর পর পরই আমরা হচ্ছে যে ওই যে আবার কাস্টম ইভেন্ট টিয়া গুলো তৈরি করতে যাব, অডিয়েন্স টডিয়েন্স তৈরি করতে যাব, তখন ওই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আরো ভালোভাবে বুঝতে পারবে যে শুধু পিক্সেল কেন দরকার। ঠিক আছে, এটা একটা গেল। তো আমরা মোটামুটি আহ পিক্সেল টিক্সেল গুলো কেমনে সেট আপ করে এই জিনিসগুলো দেখার চেষ্টা করেছিলাম। আচ্ছা, এখন আমরা এই চিত্রটা নিয়ে একটু পড়ালেখা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে দুনিয়ায় কেন ওই সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্ম হলো, কেন পিক্সেল দিয়েই হচ্ছে না, আগে পিক্সেল দিয়েই হতো। আজ থেকে 2 বছর আগে পিক্সেল দিয়েই হতো, বা 6 মাস 1 বছর হলো মানে সার্ভার সাইড ট্র্যাকিং এ আমরা কেন যাচ্ছি। এই জিনিসটা দিলেই আমরা বুঝতে পারবো, এই জিনিসটাই চিত্রটা বুঝলে আর কি, হ্যাঁ? এখানে যে সমস্ত কথাবার্তা লেখা আছে ওই এই চিত্রটা বুঝলে আমাদের সবকিছু হয়ে যাবে আর কি। আপনারা আরো পড়ালেখা করে এই যে এখানে নিচে প্রত্যেকটা জিনিসের দেওয়া আছে আর কি, হ্যাঁ? সোর্স দেওয়া আছে। যাই হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি। সেটা হলো, ধরো তোমার ওয়েবসাইটে একটা মানুষ আসলো, সেই মানুষটা আমরা অর্গানিক্যালি আনতে পারি, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আনতে পারি, ধরো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, এই পিন্টারেস্ট, এই টিকটক, অমক তমক, সারা দুনিয়া। তো এদেরকে যে ভাই আমরা আনি অর্গানিক ভাবে আসলেও তো তোমাকে এসিও করতে হচ্ছে, তাই না? তো এসিও তো আর ফ্রি না। এসিও তো ভাই, তুমি যাকে দিয়ে এসিওটা করিয়ে নিয়েছো তোমার ওয়েবসাইটে তাকে তো পয়সা দিতে হয়েছে, তাই না? তার মানে ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসে ভাই, একটা জিনিসও কিন্তু ফ্রি না, সব কিন্তু পেইড ট্রাফিকই আসে। তার মানে তোমার ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে, ওই লোকটা কিন্তু ফ্রি ফ্রি আসে না, তাকে একটা ওই ব্র্যান্ড বা ওই বিজনেস একটা টাকা পয়সা খরচ করেছে বলেই তোমার ওয়েবসাইটে ভাই তারা আসে। আচ্ছা, এখন এই যে মানুষগুলো ভাই তুমি নিয়ে আসলা, এবং আমরা একটা ডাটা দেখেছিলাম যে ওয়েবসাইটে যদি 100 জন মানুষ আসে, 1 জন বা 1.5 জন, ম্যাক্সিমাম 3 জন মানুষ ওয়েবসাইট থেকে পারচেস করে, বাকি 97 জন পারচেস করে না। কিন্তু তাদের ন্যূনতম একটা ইন্টারেস্ট ছিল বলেই তারা তোমার ওয়েবসাইট ভিজিট করেছে, তোমার প্রোডাক্ট গুলো দেখেছে, বিটুবি হলে পারে তোমার মানে তোমার কোম্পানি সম্পর্কে জেনেছে, যাই হোক আর কি। তো এই 97 জন মানুষ, এই 97 জন মানুষ যদি তাদেরকে আমরা পরবর্তীতে নার্সিং করতে পারি, তাহলে ওদেরকেও আমরা পেইড কাস্টমারে কনভার্ট করতে পারি। এটাই স্ট্র্যাটেজি, বা এটাই সাধারণত খেলা হয়। বুঝতে পারছেন? ওই যে একটা কথা আছে যে ওয়েবসাইট ট্রাফিকে, ওয়েবসাইট ধরো তোমার যদি টোটাল বাজেট, ধরো তোমার $100 যদি বাজেট হয়, তাহলে হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক আনতে খরচ হয় $80। আর তোমার ওয়েবসাইটে যদি 100টা সেল হয়, তার 80টা সেল জেনারেট করে ওই $100-এর $20। তার মানে দেখেন স্ট্র্যাটেজিক, মানে যদি ইসে থেকে দেখেন আর কি, মানে কি বলে এটা যে ওই যে আর কি, হ্যাঁ? ওই যে বললাম 10 দিন আউট অফ ইসে ছিলাম, একটু কথা হারায় যাচ্ছে। যাই হোক, মানে পয়েন্টটা হলো যে 80%, মানে 100 টাকার 80 টাকা তুমি খরচ করো ওয়েবসাইটে ট্রাফিক আনতে, এরপরে ওদেরকে নার্সিং ফার্সিং করে পুরোপুরি সেল আনতে আর $20 খরচ করে। এটাই বাস্তবতা, সারা পৃথিবীর সব কোম্পানিতে এটাই হয়। ওই লাক্স বলো, অ্যাপেল বলো, অমুক বলো, তমুক বলো, সব বড় বড় ছোট বড় সব কোম্পানিতে এই ঘটনাটাই ঘটে। যদিও আমরা প্রপার মার্কেটিং করি না, তাই আর কি। বেশি বকবক হলে মেসেঞ্জারে লিখে দেবেন যে ভাই বেশি বকবক করতেছেন, বন্ধ করে দিব, একবারে চলে যাবো ইসে। কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে হচ্ছে যে পোলাপানিয়া করে ওই, ভাই পিক্সেল সেট আপ করে কিভাবে, কনভার্সন সেট আপ করে কিভাবে, সেটাতে যায়। এটা আর কি। যাই হোক, মানে ওইটা পছন্দ করে। যাই হোক, তো একটা ইউজার আসলো, তাই না? ইউজার আসার পরে আমরা যখন পিক্সেল সেট আপ করি, তখন এইখান থেকে, এই যে ব্রাউজার সাইট থেকে ওয়েবসাইটটা ভিজিট করতেছে,
এই ব্রাউজার একই, এই ইউজার এই ব্রাউজার থেকে, সেটা গুগল ক্রোম হতে পারে, যে কোনো ব্রাউজার হতে পারে, এই ওয়েবসাইটে ভিজিট করতেছে। এই যে ভদ্রলোক ভিজিট করলো, ওই ভিজিটের ইনফরমেশনটা আমরা থ্রু পিক্সেল ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠায় দিই, যেটা আমরা গত ক্লাসগুলোতে শিখেছিলাম। রিসেন্ট দুনিয়ায় এই যে জিডিপিআর, আরো বেশ কিছু ইয়া আছে আর কি, যারা হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে তুমি যে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করো, সে অ্যাপেলের ওয়েবসাইট ভিজিট করো, আর্টিমাসের ওয়েবসাইট ভিজিট করো, ফেসবুকের ওয়েবসাইট ভিজিট করো, এই ডাটা ভিজিট, তুমি যে এই ওয়েবসাইট ভিজিট করো, সেটা ফেসবুক, ইউটিউব যাই করো, এই ডাটা প্রোটেকশন নীতি আছে। তার মানে একটা পার্সনে ভিজিট করে কারা? গরু ছাগল, গাছ গাছালি, পশু পাখি না, মানুষ করে। তাহলে মানুষের একটা পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন ডাটা প্রোটেকশনের কিছু নীতি নির্ধারণ করেছে কারা? এই জিডিপিআর সহ আরো কয়েকটা কোম্পানি আছে। আর একটা কোম্পানি না, এটা হচ্ছে যে ইনস্টিটিউশন, যাদের কাজ হলো অনলাইনে ইউজারদের ডেটা কে কিভাবে ইউজ করবে, কার কতটুকু অধিকার আছে, সেটা নিয়ে কিছু পলিসি মেক করা, তার নামই জিডিপিআর। পড়ালেখা করেন, এর থেকে বেশি কিছু বলবো না, এটাকে পড়ালেখা করে নিতে হবে। আচ্ছা, এখন এই ভদ্রলোক বলেছে যে এই জিডিপিআর, এই সমস্ত রুলস রেগুলেশনের কারণে হয়েছে যে কোনো ব্রাউজার থেকে কোনো ভদ্রলোক যখন ওয়েবসাইটটা ভিজিট করে বা কোনো ওয়েবসাইটে যখন অর্ডার ফর্ডার করে, তখন সে নাম দেয়, ফোন নাম্বার দেয়, ইমেল অ্যাড্রেস দেয়, এই সমস্ত ইনফরমেশন, অথবা কোনো ভিজিটরের ইনফরমেশন কোনোভাবেই এই থার্ড পার্টি টুলস গুলোর কাছে বা প্ল্যাটফর্ম গুলোর কাছে পাঠানো যাবে না। কার রুলস? এই জিডিপিআর, বা যে অথরিটি এইগুলো মেনটেন করে তারা করে। যদি তুমি, এইবার কি করেছে ব্রাউজার কোম্পানিগুলো, মজিলা বলো, ফায়ারফক্স বলো, সাফারি বলো, অমুক বলো, তমক বলো, তারা এটা ইমপ্লিমেন্ট করেছে এখানে। তা নাহলে এবারে ওই ব্রাউজার এই দুনিয়ায় থাকবে। কারণ হচ্ছে যে এটা সারা পৃথিবীর মানুষ স্ট্যান্ডার্ড মেনে নিয়েছে, এটা মেনে নিতেই হবে। এই জন্য ব্রাউজার গুলো ইমপ্লিমেন্ট করেছে, যাতে কোনো একটা ভদ্রলোক এখানে যদি ব্রাউজ করে কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা ব্রাউজার দিয়ে, ওই ব্রাউজারের কোনো ইনফরমেশন থার্ড পার্টি কারোর কাছে পাঠানো যাবে না। এটা রুলস। আচ্ছা, তাহলে এই যে সামওয়ান তোমার ওয়েবসাইট থেকে ভিজিট করতেছে, সামওয়ান তোমার ওয়েবসাইট ভিজিট করতেছে ক্রোম ব্রাউজারে ধরো, তো ক্রোম ব্রাউজারে ওই ইনফরমেশনটা আমি যদি ফেসবুকের কাছে পাঠাইতে পারি, তাহলে ওই কিন্তু 100 জনের মধ্যে 3 জন কিনেছে, বাকি 97 জন কেনে নাই। ওই মানুষগুলোকে যদি আমি ট্র্যাক করে ফেলতে পারি পিক্সেল দিয়ে, তাদেরকে আমি পরবর্তী নার্সিং করতে পারবো। এখন ওই পিক্সেল দিয়েও তোমার ওই ইনফরমেশন গুলো যাচ্ছে না, বা গেলেও ধরো 70% যাচ্ছে, 30% ডাটা যাচ্ছে না। তাহলে ওই 30 মানুষের ডাটা মিস হচ্ছে, যে কারণে ওদেরকে আমরা প্রপারলি টার্গেটিং করতে পারতেছি না, যে কারণে আমরা সেল বের করে আনতে পারছি না। ধরো এটাকে ইমপ্লিমেন্ট করেছে ক্রোম ব্রাউজার। এই জিনিসটা প্রথম ইমপ্লিমেন্ট করেছিল ওই যে সাফারি ব্রাউজার, মানে অ্যাপেল। কারণ অ্যাপেল বলেছিল যে ভাই, তুমি কেউ যদি ম্যাক বুক, মানে ল্যাপটপ যেটা অ্যাপেলের, অথবা কেউ যদি হচ্ছে যে আইফোন, এইটা দিয়ে কোনো ওয়েবসাইট ব্রাউজ করে, তাহলে হচ্ছে যে কোনো ইনফরমেশন আমরা থার্ড পার্টি কারো কাছে দিতে দেবো না। এটি ম্যাক ইমপ্লিমেন্ট করে। যাই হোক, এটা পরবর্তীতে জিডিপিআর এর রুলস অনুযায়ী ম্যাক ইমপ্লিমেন্ট করে প্রথম। এবার তো ক্রোম ট্রোম মোটামুটি সবাই করে ফেলেছে আর। যাই হোক, তখন আমাদের মার্কেটারদের একটা প্রবলেম হয় যে আমরা যদি ওই মানুষগুলোকে ট্র্যাক করতে না পারি, তাহলে তো ভাই পরবর্তী রিটার্গেট ফার্গেট করতে পারি না আর কি, হ্যাঁ। তখন আমরা কি করি? তখন টেকনোলজি আসলো এরকম, সার্ভার সাইড ট্র্যাকিং, এই টেকনোলজিটা আসলো। ফেসবুক ওর নাম দিয়েছে কনভার্সন এপিআই, মূলত সার্ভার সাইড ট্র্যাকিং। মূলত সার্ভার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং এর একটা স্মল পার্ট কনভার্সন এপিআই, সেটা কি আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখন তখন আমরা কি করি? তখন আমরা কি করি, এই ওয়েবসাইট যখন কেউ ভিজিট করে, তখন সেই ইনফরমেশনটা আমরা পাঠিয়ে দিই অন্য আরেকটা সার্ভারের কাছে। এখন আপনি বলতে পারেন যে ভাই, এখান থেকে যে ডাটাটা আমি এখানে পাঠাচ্ছিলাম, এখান থেকে ডাটাটা এখানে পাঠাচ্ছিলাম, আমরা তো ফেসবুকের সার্ভারের কাছেই পাঠাচ্ছিলাম, তো এখানে আরেকটা সার্ভারের কাছে পাঠাচ্ছি, সেই সার্ভারও তো কারো না কারো। তো ফেসবুক যদি থার্ড পার্টি হয়, প্ল্যাটফর্ম হয়, তাহলে এই সার্ভারটাও তো
থার্ড পার্টি প্ল্যাটফর্ম? এটা একটা প্রশ্ন থাকে। আসলেও কিন্তু এই ওয়েবসাইট, এই সার্ভারটাও কিন্তু থার্ড পার্টি আর একটা, এটাও এইটার এটার মধ্যে পার্থক্য। তখন আমরা আর একটা সিস্টেম করি। আর কি সিস্টেম করি? যেমন এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম কি ভাই? artimas.com। তো artimas.com, তার মানে সামন যখন এই ওয়েবসাইটটা ভিজিট করতেছে, তখন এই আর্টিমাসের জন্য ওই ভদ্রলোক, যেমন আমি এখন এই ওয়েবসাইটে ভিজিট করতেছি না, আর্টিমাসের জন্য আমি কিন্তু ফার্স্ট পার্টি, থার্ড পার্টি না, কারণ আর্টিমাস ওয়েবসাইটে আমি ভিজিট করতেছি। সো আর্টিমাসের আমি যে চাবো সেটাই আমি পাবো, এবং আমার ইনফরমেশন এই আর্টিমাস সার্ভারে কিন্তু যাবে। আমার ইনফরমেশন আর্টিমাস সার্ভারে যাবে। কথা কি খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? কিন্তু এই কথাগুলো একটু শোনার দরকার আছে। কথা কি খুব বেশি? না বস, না ঠিক না আছে বস, ভাই, বলতে এগুলো থাকেন, শোনার না বলেন জন্য। বলেন ভাই ভাই। ঠিক আছে। এ বাবা রে বাবা। আচ্ছা, এখন ধরেন যে যখন আমরা আর্টিমাস ওয়েবসাইটটা ভিজিট করি, তখন আর্টিমাসের জন্য যে লোকটা ভিজিট করছে, সে ক্রোম ব্রাউজার দিয়ে করুক আর সাফারি ব্রাউজার দিয়ে করুক, ম্যাক থেকে করুক আর যে কোনো পিসি থেকে করুক, আর্টিমাস কিন্তু ওই ব্রাউজারের জন্য ফার্স্ট পার্টি। কিন্তু আর্টিমাস ভিজিট করেছে, এই ডেটা ফেসবুকের কাছে যাওয়া মানে থার্ড। এখন আমি যদি এই সার্ভার, এই ওয়েবসাইটটা কোনো না কোনো সার্ভারের মধ্যে আমরা হোস্ট করে রেখেছি, তাই না? এইটা আমরা কোনো না কোনো সার্ভার, আমি ওই বিষয়টা নিয়ে আরেকটু আসতেছি ডিটেলসে, কারণ এই জিনিসগুলো আমাদের বুঝে ফেলতে হবে, কারণ না হলে পরবর্তীতে যে আরো ঝামেলা আছে। যাই হোক, এই ওয়েবসাইটটা কোনো না কোনো সার্ভারের মধ্যে হোস্ট করা আছে। এটা আমি বুঝতেছি টেকনোলজিটা কিভাবে কাজ করে। যখন আমরা artimas.com লিখি, তখন ও সার্ভারের কাছে রিকোয়েস্টটা যায়। সার্ভারের কাছে যে দেখে যে আর্টিমাসের একটা হোম পেজ বা যে পেজগুলো আছে, তখন আমাদের সামনে এনে এভাবে দেখায়। এখন তাহলে যদি আমরা এরকম একটা কাজ করতে পারি, যে আর্টিমাস ওয়েবসাইটটা যেখানে আছে, ঠিক মানে এই ডোমেনটা যেখানে আছে, এই ডোমেনের কাছেই যদি আমরা, এই ডোমেনটা যেখানে আছে বা যে সার্ভারে আছে, সেই সার্ভারেই যদি আমরা এই ডাটাটা পাঠিয়ে দিই, তাহলে কিন্তু আর থার্ড পার্টি হয় না, তাই না? তখন কিন্তু আর থার্ড পার্টি হয় না, কারণ আর্টিমাস ওয়েবসাইটটা যে ওয়েবসাইটে আছে, আমি একটা সার্ভার তৈরি করব, সেই সার্ভারও ধরো আর্টিমাস ওয়েবসাইট যে সার্ভারের মধ্যে আছে, সেখানেই বানালাম। তাহলে এই ওয়েবসাইট যেখানে আছে, আমরা নতুন যে একটা সার্ভার বানাচ্ছি, সেই সার্ভারটাও ধরো আর্টিমাস ওয়েবসাইট যেখানে আছে সেখানেই বানালাম। তাহলে কিন্তু তখন আর ইয়া হয় না, তখন আর কি হয় না, তখন আর থার্ড পার্টি হয় না, তখন কিন্তু ফার্স্ট পার্টি হয়ে যায়, কারণ এটাও যে সার্ভারের মধ্যে আছে, এটাই আমরা ডাটা পাঠাচ্ছি, সেটাও ওই সার্ভারের মধ্যে আছে। এখন এখানে আরেকটা প্রশ্ন থাকে, যে ভাই এই সার্ভারের মধ্যে তো আমরা করি না, আমরা তো করি হয় গুগলের ক্লাউড সার্ভার ইউজ করি, অথবা আমরা হচ্ছে যে ওই স্ট্যাপ এরিয়া করি। তো স্ট্যাপ তো একটা থার্ড পার্টি, তাহলে কি হবে? তখন আর একটা টেকনোলজি আসলো, যে ভাই ফেসবুকের সাথে যখন তুমি কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করো, তখন ও কি দেখে ভাই? ও দেখে হচ্ছে ডোমেইন, বা এই টেকনোলজিটাই কাজ করে এইচটিটিপি, এই প্রোটোকল মেনটেন করে। তো এইচটিটিপি প্রোটোকল মানেই হলো যে ব্রাউজার থেকে কোনো একটা রিকোয়েস্ট যাবে কোথায়, কোনো একটা ডোমেন নেম ধরে, ওই ডোমেন নেমটা কোনো একটা সার্ভারের মধ্যে ইনক্লুড আছে, ওই ডোমেনের এগেনস্টে যে আইপি আছে সেখান থেকে ডাটাটা এনে দেয়। তো আমরা যদি এরকম করি, যে যে ডোমেনের ওয়েবসাইটে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করতে, যেহেতু ডাটা দিতে দেয় না, এখান থেকে যেহেতু ডাটা দিচ্ছে না, আমরা এই সার্ভারে ডাটা পাঠাবো, কিন্তু এই ওয়েবসাইট যে নামে আছে ডোমেনটা, এই ডোমেন দিয়েই আমরা একটা সাব ডোমেন তৈরি করে ফেলবো, যেটা স্ট্যাপ নাম দিয়েছে কাস্টম ডোমেন, বা একটা সাবডোমেন তৈরি করে ফেলবো। এই সাবডোমেনে ডাটা পাঠাবো। তখন এই টেকনোলজি সার্ভার সাইড ট্র্যাকিং এর বা ব্রাউজার চিন্তা করবে কি রে, artimas.com এর সাথে ধরো সাবডোমেন shamim.artimas.com, তাহলে তো artimas.com যে লোকটা ভিজিট করতেছে, এই লোকের জন্য artimas.com ফার্স্ট পার্টি, তো এরই একটা সাব ডোমেন, ওটাও ফার্স্ট পার্টি। তো ওই ডেটা তখন এখানে আমরা পাঠাই দিতে আর প্রবলেম হবে না। ঠিক এই ঘটনাটাই আমরা ঘটাই। আমরা ব্যবহার করি স্ট্যাপ বা গুগলের ক্লাউড সার্ভার, কিন্তু এখানে একটা কাস্টম ডোমেন বা সাবডোমেন তৈরি করি, যেটা আমাদের মেন ওয়েবসাইট যে ডোমেনে, সেই ডোমেনের একটা সাবডোমেন তৈরি করি। তখনও মনে করে যে ডাটাটা তার ফার্স্ট পার্টি হচ্ছে। এই হলো ঘটনা। আচ্ছা, এখন কিভাবে একটা একটা ওয়েবসাইট বুঝতে পারে
এই গল্প তো মনে হয় বেশি হয়ে যাচ্ছে। ধরেন একটা ওয়েবসাইট কিভাবে বুঝতে পারে যে এই ভদ্রলোক, ধরেন আপনি একটা ওয়েবসাইটে, অথবা ধরো আমি ধরো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট, দেখেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, আমরা এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম, খুব খেয়াল করে দেখেন, আমরা এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম, দেখেন এখানে আমার একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়েছে, তাই না? আমাদের এখানে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়েছে। এখন ধরো আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি যদি আর্টিমাসে আবার যাই, আমি ধরো আর্টিমাসে আবার গেলাম, আর্টিমাসে আমি আবার, কিরে ভাই আসে নাকি, আর্টিমাসে আবার গেলাম, দেখেন ওই প্রোডাক্টটা কিন্তু আমার অ্যাড টু কার্ট করাই আছে, এই প্রোডাক্টটা আমার অ্যাড টু কার্ট করাই আছে, আমি কিন্তু কেটে দিয়ে চলে গিয়েছিলাম। তার মানে বোঝা যাচ্ছে এই ওয়েবসাইটের একটা মেমোরি আছে, যে কারণে সে আমাকে রিমেম্বার করে রাখতে পারে, আমাকে মনে রাখতে পারে। আমি কেটে দিয়ে আবার চলে যাই, আবার একদিন পরেও যদি আমি এখানে ইয়া করি, তাহলে সে মনে রাখবে। এই যে ও মনে রাখে আমাকে, এইটার নাম হচ্ছে কুকি। এটার নাম কি? কুকি। কুকি টেকনোলজি। ঠিক যখন আমরা ওয়েবসাইটে কেউ ব্রাউজ করে কোন একটা ব্রাউজার দিয়ে, ওই ইন্ডিভিজুয়াল ইউজারের জন্য একটা কুকি তৈরি হয় ওই ব্রাউজার। তাহলে কুকি কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। আমরা সিম্পল ভাবে একটু বোঝার চেষ্টা করি কুকি জিনিস, আমি একটা এক্সাম্পল দিই। সেটা হলো, ধরো তুমি একটা কোনো দোকানে এই জামা কাপড় কিনতে গেছো, আর তো জামা কাপড় কিনে আনার কেনার পরে যখন আমরা বিল করি, আমরা আড়ং, ধরো আমরা আড়ং এ গেলাম, আমরা একটা পাঞ্জাবি কিনলাম, পাঞ্জাবি কিনে পরে বিল করে না ওই ম্যানেজার, বিল করার পরে কিন্তু সে আপনার নামটা এবং আপনার ফোন নাম্বারটা নিয়ে, ধরেন 2 মাস পরে আপনি আড়ং এ আবার গেলেন, তাহলে যখনই আপনি আপনার ফোন নাম্বারটা দেন, পরবর্তী কেনার সময় বিল করে আপনার ফোন নাম্বারটা দেন, তখন অটোমেটিক বুঝে ফেলে না এই ভদ্রলোক 2 মাস আগে আমার কাছে কিনেছিল। এইচটিটিপি কুকি অ্যাজ লাইক দ্যাট, যখন কোন একটা ভদ্রলোক কোন একটা ওয়েবসাইট ব্রাউজ করে, তখন ওই ভদ্রলোকের এগেনস্টে একটা কুকি আইডি তৈরি করে, ইউনিক আইডি। এইটা সে ব্রাউজারে সেভ করে, যদি আরেকটু ইয়া করে বলা হয় ওর সি ড্রাইভে সেভ থাকে, অথবা এই ব্রাউজারে সেভ থাকে। এই জন্য আমরা যখন হিস্ট্রি, আমরা যখন যদি এই ব্রাউজারে হিস্ট্রি ডিলিট করে দিই, তখন এই জিনিসটা এখানে আর থাকে না, মানে কুকিটা ডিলিট হয়ে যায়। ঠিক আছে? তার মানে ওটা একটা ইউনিক আইডি, যেটা দ্বারা তোমাকে চিনতে পারে। কুকি জিনিসটা আমরা বুঝে গেলাম, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন এই যে আমরা এইখান থেকে ডাটাটা এখানে আমরা পাঠাই কিসের মাধ্যমে? ওই কুকির মাধ্যমে। এরকম কুকি আছে কয়েক, ফার্স্ট পার্টি কুকি আছে, থার্ড পার্টি কুকি আছে। থার্ড পার্টি কুকি গুলো এই ব্রাউজার কোম্পানিগুলো জিডিপিআর এর রুলস অনুযায়ী থার্ড পার্টি কুকি বন্ধ করে দিয়েছে। তার মানে হলো, এইখান থেকে কোনো একটা ভদ্রলোক ব্রাউজ করতেছে, তার একটা কুকি কিন্তু ওয়েবসাইটে তৈরি হচ্ছে, যে কুকিটা এখানে সেভ থাকতেছে অ্যাজ এ ফার্স্ট পার্টি, কিন্তু এইখান থেকে কোনো ডাটা ফেসবুকের কাছে পাঠাতে পারতেছে না। কারণ ফেসবুকের কাছে পাঠাতে হলে ফেসবুক ভদ্রলোক একটা কুকি পাঠায় এই ব্রাউজারের কাছে, যেটাকে আমরা বলি থার্ড পার্টি। যে কারণে এইখান থেকে ডাটাটা যদি আমরা যদি এখানে পাঠাতে পারি, পরবর্তীতে কনভার্সন এপিআই থ্রু দিয়ে ওই লোকের ইনফরমেশন ফেসবুকের কাছে পাঠিয়ে দিই, তখন এই ভদ্রলোক আর চিনতে পারে না, কারণ এর সাথে কমিউনিকেশন এই পর্যন্তই। এইখান থেকে যদি আমি এখানে পাঠিয়ে ফেলতে পারি, এইখান থেকে ফেসবুক কনভার্সন এপিআই থ্রু দিয়ে এখানে পাঠাই দিই, তাহলে আর প্রবলেম হয়। ঠিক আছে? এবার আমরা বস আরেকটা কয়েকটা জিনিস একটু শিখে ফেলতে হবে আমাদের। কিছু করার নাই, আসেন সেই জিনিসটা আমরা একটু বুঝে ফেলি, তাহলে আমাদের পরবর্তীতে ওয়েব অ্যানালিটিক্স এর সময় আমাদের এত ঘাপলা করতে হবে না। আর একটু সময় নিচ্ছে এখানে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে শুনতে হবে, না ধৈর্য ধরে নাও শুনতে পারেন, অসুবিধা নেই, চলে যান। আচ্ছা, এবার সাধারণত ওয়েব টেকনোলজি, এটা কিন্তু আমরা যেটা করতেছি এটা ওয়েব অ্যানালিটিক্স এর একটা পার্ট আর কি, হ্যাঁ, যেটা তোমার ওয়েব টেকনোলজি বা ওয়েব, এখানে আমরা লিখেছি, হ্যাঁ, মূলত ওয়েব টেকনোলজি কিভাবে কাজ করে, হ্যাঁ, এখানে আমি লিখেছি ওয়েব অ্যানালিটিক্স কিভাবে কাজ করে, কারণ ওয়েব অ্যানালিটিক্স এর সময় পড়াই তো, যে কারণে মূলত ওয়েব টেকনোলজি কিভাবে কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমরা যখন এখানে লিখি কি ভাই, ফেসবুক লিখে দিই, তার মানে কি আমরা facebook.com লিখছি, এবং সে আমার ব্রাউজারে ফেসবুকটা নিয়ে চলে আসতেছে, তাই না? অথবা ধরো আমরা গুগল.com লিখতেছি, গুগল আমার ব্রাউজারে নিয়ে চলে আসছে। তার মানে এই যে গুগলের এই পেজটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গা আছে, আমরা ব্রাউজারে লিখি বলে সে নিয়ে চলে আসে। আসলে জিনিসটা আমরা কিভাবে ঘটনা ঘটে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমরা কোনো কিছু
কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। থ্রু ইন্টারনেট, তোমার পিসিতে বলো মোবাইলে বলো একটা ইন্টারনেট আছে। এই ক্রোম ব্রাউজার দিয়ে তুমি একটা google.com লিখতেছো, তাহলে ও কোথায় যাচ্ছে? থ্রু ইন্টারনেট। এই রিকোয়েস্টটা যাচ্ছে কোথায়? google.com যে সার্ভারে রাখা আছে। এটা কিন্তু অনেক ধরনের সার্ভার আছে। ওয়েব সার্ভারের মধ্যে আমরা ওয়েবসাইট রাখি, ডিএনএস সার্ভারের মধ্যে আমরা ডিএনএস রাখি, মেল সার্ভারের মধ্যে আমরা মেল রাখি, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। এক একটা টেকনোলজি, বাট আপাতত ভুলে যান, এতটুকু জানলে আমরা বেঁচে যাব। এইখান থেকে আমরা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্টটা থ্রু ইন্টারনেট কোথায় গেল ভাই? ওয়েব সার্ভারের কাছে। কোন ওয়েব সার্ভারের কাছে? আমরা যদি google.com লিখি তাহলে google.com যে ওয়েব সার্ভারের মধ্যে লেখা আছে তার কাছে যাবে। যদি ফেসবুক রেখে তাহলে ফেসবুক যে ওয়েবসাইটের মধ্যে লেখা আছে, তার কাছে যাবে। ও তখন একটা রেসপন্স করে, হ্যাঁ ভাই তুমি রিকোয়েস্ট করছিলে, আমি আছি, এই নাও। তখন আমরা এই ব্রাউজারে দেখি, এটা সাদা মাটা। এই যে এখানে, এই যে এখান থেকে রিকোয়েস্ট করবে, এই সার্ভার রিকোয়েস্টটা একসেপ্ট করবে, ওই একসেপ্ট করার পরে সে আবার সবকিছু ঠিকঠাক করার পরে ও রেসপন্স করবে। ওই রেসপন্সটা এখানে পাওয়ার পরে আমরা google.com ব্রাউজারে এভাবে দেখি। তাহলে এই ঘটনাটা ঘটার জন্য, এই ঘটনাটা ঘটবে কি এমনি এমনি? নিশ্চয়ই কিছু নিয়ম কানুন আছে, নিশ্চয়ই কিছু নিয়ম কানুন আছে। যে ভাই তুমি আমার কাছে এইভাবে রিকোয়েস্ট পাঠাবা, না হলে কিন্তু আমি বুঝুম না। তুমি তুমি যদি আমাকে রেসপন্স করার সময়, ব্রাউজার বলতেছে ভাই রেসপন্স করার সময় তুমি কিন্তু আমাকে এইভাবে পাঠাবা, না হলে কিন্তু আমি বুঝুম না। তাহলে নিশ্চয়ই কিছু নিয়ম কানুন, রুলস রেগুলেশন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে যে ওয়েব প্রোটোকল। এই এইটা যে প্রোটোকল নিয়ে কাজ করে সেইটার নাম হচ্ছে এইচটিটিপি প্রোটোকল। তার মানে একটা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যানালিটিক্স বা ওয়েব টেকনোলজি কাজ করে কোন প্রোটোকল দিয়ে? এইচটিটিপি প্রোটোকল। বুঝে গেলাম? এর ব্যাকএন্ডে ঘটনাটা এরকম হয়, একটা গেট রিকোয়েস্ট পাঠায়, সেখান থেকে সে রেসপন্স করে। এই যে 200 ওকে পাঠায়, আমরা দেখবেন এই জিনিসগুলো দেখবো আর কি। 200 ওকে দেখবেন আমাদের একটু পরে আসবে। 200 ওকে, 400 ওকে, 503, 404, 301, বিভিন্ন ধরনের ওয়েব টেকনোলজির ইয়ে আছে না? তখন আমরা এখানে দেখি, যাই হোক আর কি। আচ্ছা ভুলে যাও। এবার বিষয়টা হলো যে অনলাইন জগতে এই এখান থেকে এখানে যে কমিউনিকেশন হয়, এই কমিউনিকেশন আমরা লিখি কি ভাই? একটা ডোমেন নেম লিখি। কিন্তু ডোমেন টু ডোমেন, ইন্টারনেট জগতে কেউ কারো ডোমেন টোমেন চেনে না। ইন্টারনেট জগতে যেমন আপনি একটা বাসায় থাকেন, আপনার ওই বাসার অ্যাড্রেসই হলো আপনার address। ইন্টারনেট যখন একটা পিসি বা একটা ডিভাইস ইন্টারনেটে কানেক্টেড হয়, তখন ওই ডিভাইসের পরিচয় হলো, ওর অ্যাড্রেস হলো আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তার কি হলো? আইপি। যেমন ধরেন আমি যদি এখন লিখে সার্চ দিই হোয়াট ইজ মাই আইপি, ও মা, আইপি লিখি, হোয়াট ইজ মাই আইপি, তখন দেখবেন ওকে আমার আইপি দিবে না। আমার এই পিসি ইন্টারনেটে কানেক্টেড, এই আইপিটা হচ্ছে আমার। তার মানে এখন আমি সারা পৃথিবীর ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছি, এইটাই হচ্ছে আমার অ্যাড্রেস। ও কিন্তু আমার পিসি ম্যাকের নাকি ওই অ্যাপেলের অমক তমক কিচ্ছু জানে না। ইন্টারনেট ইন্টারনেট জগতে জানে সামওয়ান ইন্টারনেটে আছে, তার অ্যাড্রেস হলো এটা। কথা বোঝা গেছে? ফ্যান্টাস্টিক। তাহলে আমরা, তার মানে হচ্ছে আমি যখন google.com লিখতেছি, আমার কিন্তু গুগলের কাছে রিকোয়েস্ট যাচ্ছে এই আইপি থেকে। কার কাছে যাচ্ছে? গুগল সার্ভারের কাছে। তাহলে গুগলের সার্ভারের একটা নিশ্চয় আইপি আছে। আসলে আমরা সেটা দেখি। ধরো আমরা যখন, ধরো আমরা যদি একটু কমান্ড, এই যে সিএমডি লিখলে কমান্ড প্রমোটে যান, আপনারা কি দেখতেছেন? কি আমাদের কি দেখতেছেন এখন? কি দেখতেছেন ভাই? ও, এই যে এরকম একটা ইয়া পান, হ্যাঁ। আমরা এই যে তোফাইল স্যার ভালো পারে, তোফাইল স্যার কিন্তু বিশাল বড় প্লেয়ার। তোফাইল স্যার আছেন নাকি? আমরা যখন google.com লিখি, ধর আমরা যখন google.com লিখি, তখন ও দেখেন এটা আমরা পিং করলাম। পিং মিং কি জিনিস সেদিন এগুলো বোঝার দরকার নেই। তার মানে গুগলকে আমি একটু পিং করছি যে ভাই তুই কোথা থেকে আসতেছিস দেখ। এইটা হচ্ছে গুগলের আইপি, এই যে 142। তার মানে এই আইপিটাও যদি, এই আইপিটাও যদি আপনি ব্রাউজারে এভাবে ফেলেন, দেখবেন google.com চলে আসার কথা। দেখেন google.com চলে আসছে। তার মানে কমিউনিকেশন হয়, আমরা লিখি google.com, কিন্তু কমিউনিকেশন হয় কি ভাই? এই আইপি টু আইপি কমিউনিকেশন। আচ্ছা, এখন তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের এই জিনিসগুলো আমি এখন কেন বলতেছি ভাই জানেন? একটু পরে এই জিনিসগুলো আমাদের আসবে। কাস্টম ডোমেন বানাইতে হইব, অমক বানাইতে হইব, তমক বানাইতে হইব, ওই সি প্যানেলে যে অ্যাড করতে হবে, কেন কি এগুলো আসবে, যে কারণ। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে, কই গেল, আমরা বুঝে গেলাম যে
এইখান থেকে এইখানে কমিউনিকেশন হয়, আমরা লিখি ডোমেন, কিন্তু কমিউনিকেশন হয় আইপি টু আইপি। তার মানে সার্ভার গুলো কি, সার্ভার গুলো কিন্তু একটা পিসি, বাট এর হার্ডওয়্যার গুলো একটু উন্নত মানের। এমনও সার্ভার আছে বছরের পর বছর, 10 বছর 20 বছর ধরে চলতেছে, চলতেছে তো চলতে, আমরা তো পিসি একটু পরে রিস্টার্ট দিয়ে দিই, আর সার্ভার কি দিনে, এই জন্য একটু উন্নত মানের হার্ডওয়্যার, কিন্তু এটাও একটা পিসি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমরা google.com লিখি, তার মানে এইখানে একটা আইপি থাকে, এইখানে একটা আইপি থাকে, আইপি টু আইপি কমিউনিকেশন। তাহলে ভাই এই ডোমেন কেন, এই ডোমেন কেন? কারণ ভাই গুগলের এরকম হাজার হাজার লাখ লাখ IP, গুগলের এক এক দেশের জন্য এক এক আইপি। তো এক এক দেশের জন্য এই আইপি কে এইভাবে মনে রাখা সম্ভব বস? 142, 250, 206, 100 এরকম মনে রাখা? ফেসবুকের জন্য আলাদা আছে, এরকম মনে রাখা সম্ভব? তখন এই ইন্টারনেট জগতের মানুষ চিন্তা করলো, এর এগেনস্টে যদি আমরা একটা ডোমেন নেম দিয়ে দিতে পারি, ব্যাক এন্ডে কাজ হবে ওইভাবেই, কিন্তু আমরা একটা ডোমেন নাম দেবো, সাধারণ পাবলিক লিখবে google.com, কিন্তু ঘটনা হবে কি এটা। এখন ওই টেকনোলজিটুকু করার জন্য এই ডিএনএস সার্ভারের জন্ম, ডোমেন নেমিং সিস্টেম। মানে এই আইপির এগেনস্টে একটা করে ডোমেন নেম থাকে। কিভাবে ঘটনাটা ঘটে আসেন আমরা, কিভাবে ঘটনাটা ঘটে আসেন আমরা দেখি। এই দেখেন একটা ডিএনএস সার্ভার, এখানে একটা ব্রাউজার থেকে আমরা যখন কোনো একটা ডোমেন লিখি, যেমন এখানে example.com উদাহরণ দিচ্ছে না, ও google.com আমরা এই ব্রাউজারে লিখেছি। তো কি ব্রাউজারে? মজিলা ব্রাউজার। মজিলা ব্রাউজার ও ডিএনএস সার্ভারের কাছে চলে যায়, যে google.com একজন লিখেছে, এই google.com এর এগেনস্টে একটা আইপি আছে, ওই আইপিটা দাও। সেই আইপিটা কে দেয় ভাই? এই ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারে প্রত্যেকটা ডোমেনের এগেনস্টে আইপি ম্যাপিং করা থাকে। এইবার যখন আমি google.com এখানে লিখি, ও রিকোয়েস্ট চলে যায় কোথায়? ডিএনএস ডোমেন নেম সিস্টেমের, ডোমেন নেমিং সিস্টেমের কাছে। তখন ও বলে যে এই যে google.com এর জন্য ভাই এই যে তো এই যে, ও তখন একটা আইপি পাঠায় দেয়। এইবার এই ব্রাউজার থেকে ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট দেয়, দেখেন আইপি ধরে। ওই তখনই ভাই তুমি এই ওয়েবসাইটে ওই আইপিটা দেখতে পাবে। যেমন আমরা এখানে এই যে google.com লিখি, google.com লেখার সাথে সাথে ও চলে যাচ্ছে কোথায়? ডিএনএস এর কাছে। কোথা থেকে? এই ব্রাউজার থেকে। ওই ডিএনএস সার্ভার বলতেছে এই গুগলের এগেনস্টে আইপি কোনটা? এই যে ভাই আইপি। এইবার আইপি থেকে আইপির মাধ্যমে ওয়েব সার্ভারের কাছে যাচ্ছে, তখন আমরা আসলে এটা দেখি। এই আর কি, কথা বোঝা গেছে? তাহলে আমরা বুঝে ফেললাম ওয়েব টেকনোলজি কিভাবে কাজ করে, মোটামুটি ডিএনএস ফিএনএস কিভাবে কাজ করে সেটা আমরা বুঝে গেলাম। এইবার আমাদের বস কয়েকটা জিনিস আর একটু এটা আরো বিস্তারিত দেওয়া আছে, দেখেন এইটা আমাদের একটু বুঝতে হবে। এবার আমাদের বুঝতে হবে, এই জিনিসটা আমাদের এখনই বুঝতে হবে, না হলে একটু সমস্যা হবে। কুকি, কুকি নিয়ে আমরা কথা বলতেছি। আমরা কি বললাম ভাই? এখানে সামওয়ান যখন ভিজিট করে তখন কি হয়? তখন যখন আমরা, যখন ধরো আমি ফেসবুকে অ্যাড দেখতেছি, যখন আমি ফেসবুকের অ্যাড এর উপর ক্লিক করি না ভাই, তখন ফেসবুক অ্যালার্মতে আস্তে করে একটা কুকি পাঠায় দেয় কার কাছে? এই ব্রাউজারের কাছে, বা এই ওয়েবসাইটের কাছে, ও ব্রাউজারে সেভ করে রাখে। এর পরবর্তীতে তুমি ফেসবুকে যাই ভিজিট করো আর না করো, ফেসবুক ভদ্রলোক বুঝতে পারে তুমি কোথায় কি করতেছো। কথা বোঝা গেল? আচ্ছা, এটাকে আমরা থার্ড পার্টি কুকি বলি সাধারণত। বাট আমরা বলেছিলাম কি, কুকি হলো একটা ইউনিক আইডি। যখন কেউ ভিজিট করে, যখন কেউ ভিজিট করে তখন হচ্ছে তার একটা ইউনিক আইডি তৈরি হয়, পরবর্তীতে ভিজিট করলে তাকে চিনতে পারে, যে কারণে কিন্তু আমরা রিটার্গেট করতে পারি। যখন হচ্ছে কি হয়, যখন একবার তুমি ভিজিট করে গেছো, তার মানে তুমি এই ওয়েবসাইটটা একবার ভিজিট করে গেছো, তুমি কেন নাই, তোমার পিক্সেলে আটকাই ফেললাম, বা কনভার্সন এপিআই বা সার্ভার সাইড দিয়ে আটকাই ফেললাম, এর পরবর্তীতে তোমাকে আমি রিটার্গেট করে করে, কাস্টম অডিয়েন্স তৈরি করে রিটার্গেট করে করে তোমাকে আমি নতুন নতুন অ্যাড দেখাতে, তোমার কাছ থেকে ভাই আমি টাকা নিবই। দ্যাটস ওয়াই। আচ্ছা, মূলত জিনিসটা কিভাবে কাজ করে, কুকিটা আসলে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেম ভাবে ওই জিনিসটা একটু ব্রড ভাবে, ক্লায়েন্ট মানে ব্রাউজার, সার্ভার মানে ওয়েব সার্ভার, যেখানে তোমার ওয়েবসাইটটা রাখা আছে। প্রথম একটা এসটিপিটা রিকোয়েস্ট গেল কার কাছে? ওয়েব সার্ভারের কাছে। ওয়েব সার্ভার দেখেন, সে ওই রেসপন্স করে, সাথে একটা কুকি পাঠায় দেয় কার জন্য? যে ভদ্রলোক এই ওয়েবসাইটটা ভিজিট করতে, এই যে আমি ভদ্রলোক ওয়েবসাইটটা ভিজিট করতেছি না, এই ওয়েবসাইটটা যে সার্ভারের কাছে আছে, ওই সার্ভার রেসপন্স করার, আমি একটা রিকোয়েস্ট করলাম আমার ব্রাউজার থেকে, রেসপন্স করার সাথে সাথে ও কিন্তু আমার একটা ইউনিক আইডি পাঠাই দিছে, যাতে পরবর্তীতে আমি আর্টিমাস ওয়েবসাইট ভিজিট করলে আমাকে সে চিনতে পারে। যদি এটা না করতে, তাহলে কখনোই কিন্তু, যেখানে আমি একটু আগে যে ইয়া করে রাখলাম, কি বলে, এই যে অ্যাড টু কার্ট করে রাখলাম, আমাকে চিনতে পারতো না, কারণ আমার একটা কুকি পাঠাই দিছে। আসেন, এইবার কি করে,
ও হচ্ছে, তার মানে হচ্ছে ও যখন রেসপন্স করার সাথে সাথে একটা সেশন তৈরি হলো, তার মানে এর মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হলো ব্রাউজার এবং সার্ভারের মধ্যে, বা ওয়েবসাইট বা ওয়েব সার্ভার যেখানে আছে এর মধ্যে একটা সেশন তৈরি হলো, একটা কমিউনিকেশন তৈরি হলো। এ এখনই রেসপন্স করে একে অপরের, এ নিঃশ্বাস নিল এ টের পায়, এ নিঃশ্বাস নিল এ টের পায়। এটাকে আমরা বলি সেশন তৈরি হওয়া। প্রত্যেকটা সেশনের একটা করে আইডি থাকে, ও সেশন আইডিটাও পরবর্তী রেসপন্সে পাঠিয়ে দেয়। এই রেসপন্সে সেশন আইডি পাঠিয়ে দেওয়ার সাথে সাথে ওই ভদ্রলোকের কাছে ওই, এই যে google.com এইভাবে এপিয়ার হয়, ভিজুয়াল হয়, দেখে। দ্যাটস ইট, এটা হচ্ছে মেইন টেকনোলজি। আচ্ছা, গেল। এইবার বস আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের বিভিন্ন ধরনের কুকি থাকে। কি কুকি? সেশন কুকি। এটাকে আমরা বলি কি? সেশন কুকি, যেটাকে আমরা বলছি হচ্ছে এই যে মেমোরি অফ ওয়েবসাইট। ওই যে আমরা অ্যাড টু কার্ট ফাট করলাম না, এই যে অ্যাড টু কার্ট, মানে এই যে সেশন আইডি পাঠাই দেয়, সেশন কুকি পাঠাই দেয়, এই যে আমরা অ্যাড টু কার্ট ফাট করলাম, এটা কিসের মাধ্যমে? সেশন কুকির মাধ্যমে মনে রাখে। এইটা কিন্তু ফার্স্ট পার্টি কুকি। কি কুকি ভাই? ফার্স্ট পার্টি, কারণ ওয়েবসাইট আর ব্রাউজারের মধ্যে কারে আছে। এই কুকি দুনিয়া থেকে কোনোদিনও যাবে না, তাহলে এই ওয়েব টেকনোলজি থাকবে না। ওয়েব 3 আসতে হবে, ডিফারেন্ট টেকনোলজি আসতে হবে। সেশন কুকি, তাহলে আমরা বুঝে গেলাম সেশন কুকি কাকে বলে। এবার হচ্ছে ফার্স্ট পার্টি কুকি বা পারসিস্টেন্ট কুকি, সেটাকে আমরা কাকে বলে? যেমন ধরো তোমরা যখন স্কিল আপারের লগ ইন করে থাকো ভাই, একবার লগ ইন করার পরে, বা স্কিল আপারে বলো, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, একবার যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে থাকো, আজীবন কিন্তু লগ ইন অবস্থায় থাকে, তাই না? আজীবন লগ ইন অবস্থায় থাকে না? তার মানে হচ্ছে এই যে ইউজার নেম, এই যে লগ ইন ডিটেলস, এই জিনিসগুলো যে সেভ করে রাখে ওই ব্রাউজারে যে কুকি, সেটাকে আমরা বলি পারসিস্টেন্স কুকি বা ফার্স্ট পার্টি কুকি। এটাও সেশন কুকিও কিন্তু ফার্স্ট পার্টি। সেশন কুকু ফার্স্ট পার্টি কুকি, পারসিস্টেন্ট কুকু ফার্স্ট পার্টি কুকি। তাহলে আমরা বুঝলাম, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে লগ ইন টগ ইন করে রাখি, অথবা ধরো এই যে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স সেটিংস, তুমি ব্রাউজারে বিভিন্ন ধরনের সেটিং টেটিং করতে পারো, এইটাও একটা কুকির মাধ্যমে মানে করা হয়। সেটিগুলোকে আমরা বলি পার্সিস্টেন্স কুকি বা সেশন পার্সিস্টেন্স কুকি বা ফার্স্ট পার্টি কুকি। তার মানে এটাও একটা ফার্স্ট পার্টি, সেশন কুকু এক প্রকার ফার্স্ট পার্টি কুকি, তুমি ধরে নাও। তার মানে কারণ হচ্ছে যে কমিউনিকেশনটা হচ্ছে এই ভদ্রলোক টু এই ওয়েবসাইটের মধ্যে, এরা একে অপরের মনে রাখার জন্য একটা সেশন, ওয়েব টেকনোলজিটাই কাজ করে এইভাবে। এই দেখেন। সো এই কুকি যদি দুনিয়া থেকে চলে যায়, মানুষ বলে না কুকিলেস ওয়ার্ল্ড আসছে, সেটা হচ্ছে থার্ড পার্টির ক্ষেত্রে, নট কিন্তু এই পারসিস্টেন্স কুকি বা ফার্স্ট পার্টি কুকি বা এই মেমোরি অফ কুকি, এগুলো না কিন্তু। সেটা হচ্ছে থার্ড পার্টির ক্ষেত্রে। থার্ড পার্টি কুকি কি জিনিস? যখন আমরা কোনো একটা গুগল অ্যাডসে ক্লিক করি, ধরো আমি প্রথম আলো ভিজিট করছি, ধরো আমি প্রথম আলো ভিজিট করছি, তাই না? এই আমি প্রথম আলোতে আসলাম, আসার পরে ধরো এখানে আমি একটা অ্যাড দেখবো। এই অ্যাড কোথা থেকে আসতেছে ভাই? গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে আসতেছে, তাই না? এখানে অ্যাড। অথবা ধরো তোমরা, আমরা যখন ফেসবুকে অ্যাড দেখি, ফেসবুক থেকে আসতেছে, তাই না? এই যে অ্যাড, তো এটা আসতেছে গুগল দ্বারা বিজ্ঞাপন, তাই না? যখন আমি ক্রাউন সিমেন্টের উপর ক্লিক করি, তখনও এই দেখেন অ্যাড ক্লিক, এই যে আমাদের ক্রাউন সিমেন্টে নিয়ে আসলো। তার মানে এই অ্যাডটা আসছে কোথা থেকে? গুগল থেকে। এখন যেটা হয়েছে, যে যে ঘটনাটা ঘটেছে, সেটা হলো, আরে বারবার এরকম হইতেছে কেন? আচ্ছা, এটা হলো যে এটা হলো এই থার্ড পার্টি কুকি। তার মানে যখনই আমরা কোনো অ্যাডে একটা ক্লিক করি, ফেসবুকের অ্যাডে, ইউটিউবের অ্যাডে, গুগলের অ্যাডে, তারপরে তোমার ধরো পিন্টারেস্টের অমুক জায়গা তমুক জায়গা, ওই ভদ্রলোক আস্তে করে একটা কুকি পাঠায় দেয় কার কাছে? এই ব্রাউজারের কাছে। ওই কুকিটা বন্ধ হয়ে গেছে। ওইটার জন্যই আমাদের এই সার্ভার সাইডের জন্ম হয়েছে। এখন তাহলে আমরা বুঝলাম যে ওয়েব টেকনোলজি কাজ করে কিভাবে, ব্রাউজার আর সার্ভার। তো একটা ওয়েব টেকনোলজি কাজ করতে হলে সেখানে সেশন তৈরি হতেই হবে। ওই যে সে অ্যাড টু কার্ট ফাট অমুক সেশন তৈরি হতে হবে। ফার্স্ট পার্টি টু ফার্স্ট পার্টি কমিউনিকেশনে কোনো বাধা ধরা নেই। কিন্তু ফেসবুক, গুগল অ্যানালিটিক্স ফর এদের কাছে পাঠালে, এরা হলো থার্ড পার্টি প্ল্যাটফর্ম, এদের কাছে পাঠাইলেই প্রবলেম। তো আমরা বললাম স্টেপ দিয়ে যখন করি, গুগল ক্লাউড দিয়ে যখন করি, তখন এই ওয়েবসাইটের এগেনস্টে তো কি, এই ওয়েবসাইটের এগেনস্টে ওটা কি থার্ড পার্টি। তখন হচ্ছে যে আমরা ওই যে সাব ডোমেন দিয়ে ফার্স্ট পার্টি বানাই নিই। এই হলো টেকনোলজি।
এখন পর্যন্ত যে বক বক করলাম, কে কে চরম বিরক্ত হয়েছেন এবং মনে হয়েছে যে পুরাটাই ফাও কথা ছিল, বলেন? পারভেজ স্যার আছেন নাকি? স্যার ফাও না স্যার, খুব কাজের মনে হইতেছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। করেন, শুনি। স্যার এই যদি ধরেন কোনো ইউজার ওই ব্রাউজারে ধরেন স্যার কুকি অ্যাকসেপ্ট করে নাই, তখন কি স্যার ক্লাউড সার্ভে ডাটাগুলো যাবে? যদি কুকি একসেপ্ট করে নেয়, হ্যাঁ যাবে। যদি না করে আর কি, যদি না করে করে নাই ধরেন রিজেক্ট করে দিল, ডিনাই করে দিল। আচ্ছা বস, এটা বাংলা কথা কই আগে। কুকি হচ্ছে যে, যদি কোনো ব্রাউজার সাইট থেকে কোনো কুকি ধরা যাবে না, বা 50%, 60%, 70% যাবে, 30% যাবে, সেটা তুমি একসেপ্ট করো আর না করো। কথা কি বোঝা গেল? এখনো আসেন যে ওই কনসেন্ট কুকির কথা আসে। কনসেন্ট কুকি যদি তুমি একসেপ্ট করো, তাহলে তুমি অনুমতি দিলা যে ভাই আমার ডাটা যাবে। সেটা তুমি যদি সার্ভার সাইডটাকেও করো, ও যদি কনসেন্ট কুকি একসেপ্ট না করে, তাহলে ডাটা যাবে। সে ব্রাউজারও যাবে না, সার্ভার সাইডেও যাবে। কথা কি বোঝা গেছে না, যায় না? জি স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে কুকি কনসেন্টের জন্ম হয়েছে যে ভাই, আমি তোমার ডাটা নিচ্ছি, তুমি কি দিতে দিবা না দিবা না? যদি দাও তাহলে আমি নিবো, আদারওয়াইজ দিবো না। যদি সে ডিনাই করে, তাহলে কোনো জায়গায় যাবে। তুমি সে সার্ভার সাইড ট্র্যাকিং করো আর যে ট্র্যাকিং। কথা বোঝা গেছে? বস, জি স্যার, তাহলে যদি কুকি ইয়ে কনসেন্ট না থাকে অনুমতি নেই তাহলে স্যার। স্যার ব্রাউজারের জন্য ক্লাউডের জন্য নিতে পারবো বাধ্যতামূলক। না। কুকি কনসেন্ট যদি না থাকে, তাহলে তো আপনি ওইভাবে কনফিগার করতেছেন না। মোটামুটি যতটুকু যাওয়ার দরকার যাবে, সার্ভার সাইডে তো পুরাটাই যাবে, তারপরেও ডাটা মিস হবে। হ্যাঁ, কি জন্য বলতেছিলেন কে? বস, এটা কি বাধ্যতামূলক করতেছে এখন এরকম কিছু? কুকি ইউরোপিয়ান কনসেন্ট। ইউনিয়নের যে এখন আহ, ইউরোপিয়ান ইউনিয়ন স্যার। ওই যে হ্যাঁ, কয়টা যেন কানাডা দেশ তো আছে, এটা মনে হয় লাগবে, 27-28টা দেশ আছে, এদের জন্য মানে বাধ্যতামূলক হয়ে গেছে। আর আগেও ছিল, এখন একটু কড়াকড়ি আছে। এবং এটা নিয়ে প্রচুর কাজের চাপও আসবে রিসেন্ট কিছুদিনের মধ্যে। হ্যালো ভাইয়া। হুম। আগে তো শুধু ম্যাকে ছিল, এখন তো মনে হয় ক্রোম আরো অন্যান্য ব্রাউজার গুলো এটা সবাই 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 আর কানাডাও সবাই সম্ভবত এই রুলস এর ইয়েতে, তাই না ভাইয়া? সবাই ধরেন সবাই, ধরে আমাকে ধরে নিতে হবে সবাই। কথা বস, বোঝা গেছে? এই সাবডোমেনের বিষয়টা একটু আরেকবার বলবেন? এটা আমরা একদম প্র্যাকটিক্যালি করব ভাই। বেসিকটা পড়াই আচ্ছা। নিলাম যাতে ওইটা বুঝতে সুবিধা হয় আর। স্যার একটা ছোট কোশ্চেন ছিল। হুম। স্যার গুগল অ্যাডস থেকে তাহলে জিনিসটা কিভাবে হয়? ধরেন আপনি একটা গুগল অ্যাডসে ক্লিক করলেন পিপিসিতে, তার ওয়েবসাইটে চলে গেলেন আপনি, তখন তাহলে এই ডাটাগুলো কিভাবে পাস হচ্ছে গুগল অ্যাডস গুগল এর এর ইয়াতে? সঙ্গে আমরা সার্ভার সাইডে ট্র্যাকিং করতে পারি না? শিখবো তো আমরা পরবর্তীতে। আচ্ছা আচ্ছা। হুম। হ্যালো স্যার, হুম। একটা কনফিউশন আছে যে আপনার সেশন কুকি আর পারসিস্টেন্ট কুকি তো আমার কাছে একই মনে হচ্ছে। একই একই ধরে নেন, একই। এটা আমি 2-3 বার উল্লেখ করছি, দুটো একই। একই? হ্যাঁ একই। আচ্ছা এই ঠিক দুটো আছে। এক করে দিই এখনই। এই দুটো একই জিনিস। এই দুটো একই জিনিস। খুশি? এই এই দুটোরই নাম ফার্স্ট পার্টি। খুশি? জি জি, খুশি। পাগলের সাঁকো জাগাতি বলা নিষেধ। এটা একই জিনিস। কথা বোঝা গেছে? তারপরে এই জিনিসটা একই কি দুই, এটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি, কিভাবে কাজ করে, এটা জানা জরুরি। কথা বুঝতে পারছেন? কিছু প্রশ্ন আছে একদম হুদাই করেন, আমি খুব হতাশ হয়ে যাই আর কি, এই 1.5 ঘন্টা বক বক করার পরে। আচ্ছা, এখন আসেন। আচ্ছা, এখন আসেন। আচ্ছা, কি বলছে এক যে হাবিব, কি হাসিব সাহেব বলো ভাই, একটা ব্লগ সাইট আছে যেখানে কুকি অফ করে রাখছি, মানে এলাও নট এলাও অপশন বন্ধ করে রেখেছি, এতে করে কি সুবিধা? আচ্ছা, ধরেন আপনি কুকি অফ করে রাখছেন, ওটা ভালো প্রশ্ন করেছে। ওটা কুকি অফ করে রাখছেন। কুকি অফ করে রাখা মানে কিন্তু আপনি এই ফার্স্ট পার্টি কুকি মানে সেশন কুকি, পারসিস্টেন্ট, এটা কোনোদিনও আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে ঠিক না, তো আপনার ওয়েবসাইটই কাজ করবে না। আপনি আসলে বন্ধ করে রাখছেন এইটা, মানে এলাও নট এলাও বন্ধ করে রাখছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওই যারা ভিজিট করতেছে তাদের ডাটা আসবে। কারা কারা ভিজিট করতেছে? তার মানে থার্ড পার্টির কাছে আপনার ডাটা যাবে।
এখন আপনি এলাও করে রাখলেও যাবে, এলাও না করে রাখলেও না, আপনি এলাও করে রাখছেন, না যদি এলাও করে, না বিষয়টা হলো যে ধরেন যে কুকি কনসেন্ট আমরা কখন দিই, কুকি কনসেন্ট আমরা দিচ্ছি যে ভাই গুগল বা ফেসবুকের যে তথ্যপত্র এই কুকি ইনফরমেশন গুলো, না মানে বিষয়টা হলো কি ধরেন আমরা যে আমরা ধরো একটা এই অ্যাডে ক্লিক, এই অ্যাডে ক্লিক করার পরে ধরো তুমি এখানে আসলে তুমি কুকি কনসেন্ট যদি অ্যালাউ করে, তার মানে আপনি বললেন যে থার্ড পার্টির কাছে তোমার ডাটা যাবে, কোনো সমস্যা নেই। যদি নট অ্যালাউ করে দাও তার মানে এখান থেকে ডাটা যাবে না। এখন আপনি এই জিনিসটাই রাখেন, তার মানে থার্ড পার্টির কাছে ডাটা যাবে। বোঝা গেছে হাসিব সাহেব? হ্যালো, কথা বলতে হবে তো ভাই। তার মানে থার্ড পার্টির কাছে ডাটা যাবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, ভাই আপনি না কইলেন ব্রাউজারই থার্ড পার্টির কাছে ডাটা দেওয়া বন্ধ করে দিচ্ছে, তার মানে ডাটা দেওয়া বন্ধ করে দিচ্ছে, এই জন্য তো আমরা এই যে সার্ভার সাইড ট্র্যাকিং করতেছি, আমরা একটু এইভাবে ডিরেক্ট না পাঠাই ঘুরাইয়া পাঠাবো, এই আর কি। বুঝা গেছে? একটু কনফিউশন লাগে কি কথা বলেন ভাই, অসুবিধা তো নাই। স্যার হাসিব ভাইয়ের মনে হুম, হয় মাইক্রোফোনের সমস্যা, উনি টেক্সট করছে, বুঝতে ঠিক পারছি। পাইছি, ঠিক আছে। এবার তাহলে আমরা ইসে চলে আসি, ইসে চলে আসি। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের ভাই যদি আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, তাহলে আমরা দুইটা কাজ করব। প্রথম কাজ হলো আমরা ওই আমাদের যে ট্যাগ ম্যানেজার ছিল না একটা, আসলে আমরা কি কি করি, বেশি বক বক হয়ে গেছে না? তোফাইলের টিউটোরিয়াল আমি দেখছি, যারা বেশি বক বক শুনতে চান না তারা তোফাইলের টিউটোরিয়াল দেখবেন, ঠিক আছে? স্যার তোফাইল আমার হচ্ছে যে টিউটোরিয়ালে কিভাবে, দেখলে সব পেয়ে যাবে, কিন্তু আপনার যে মূল্যবান কথাগুলো এগুলো তো কোথাও না টাকা আমি দিয়ে পাবেন বলছি না। আর কি, যারা ধরেন এই বক বকি শুনতে চান না তারা তোফাইলের টিউটোরিয়াল দেখবেন, তোফাইল একদম কিভাবে কনফিগার করে সুন্দর করে দেখাইছে, আমার ভালো লাগছে। তোফাইলের টিউটোরিয়াল দেখলাম, নিয়ামলের টিউটোরিয়াল দেখলাম, ভালোই। আচ্ছা, এখানে আমরা মনে করছিলাম এই জিনিসগুলো রাসেল আমরা ভাই ইদানিং টিউটোরিয়াল করতেছে হ্যাঁ ভালো রাসেল অনেক। রাসেল টিউটোরিয়াল করছে, রাসেলের টিউটোরিয়াল গুলো ভালো হয়েছে আমি দেখেছি। হ্যাঁ অনেক ভালো হয়েছে, স্যার দেখেছি স্যার। এই জিনিসগুলো আমি বলেছিলাম ঠিক আছে বাংলা করেন, এই ধরেন তো এখন তো বাংলা এই কন্টেন্ট গুলো অনেক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনারা ইংলিশে করেন, ইংলিশে করলে আপনি কাস্টমার পাবেন না। ওই স্যার কিছুদিন বাংলা আগে এই তুফাইল স্যার বললো টিউটোরিয়াল ওনার কিন্তু অ্যাভেলেবেল, টাকা আছে। 990 টাকা স্কিল অ্যাপারে করছে, আপনার এই টিউটোরিয়াল একজন দেখতেও পারে নাও পারে, বা একবার দেখতে পারে কিসের জন্য, বাট আপনি ইংলিশে করেন ভাই, অথবা বাংলার পাশাপাশি একটা ইংলিশে কাস্টমার পাবেন। তোফাইলের উচিত ইংলিশে কন্টেন্ট করা, কাস্টমার পাবেন। জি আচ্ছা স্যার, ভাই করবো আমরা ভাই। এখন ইয়া স্যার হই, তুফাইল স্যার কিন্তু স্যার কন্টেন্ট থেকে অলরেডি ক্লায়েন্ট পায়, ওই দিন আমাদের সাথে মিটিং এ বললো আর কি, ও অলরেডি লোকাল ক্লায়েন্ট পাই, লোকাল ক্লায়েন্ট পাই, ইয়া ক্লায়েন্ট পাইতে হবে। আচ্ছা আমরা কোনটাই করছিলাম ভাই, এই টেন্ডারটা নাকি? হুম, ইংলিশটাও চর্চা হয়ে গেল, ভুল হোক, ইংলিশটাও চর্চা হয়ে গেলে এটাও হয়ে গেল না, ভালো হবে। এটা কেউ আমলে নিচ্ছে না। আচ্ছা, এই হলো আমাদের আর্টিমাস ওয়েবে ইয়া ছিল। সম্ভবত আমি এরপরে আর কোনো কিছু করিনি, তার মানে আমরা এই ইয়াটা ঠিক থাকার কথা। সরি, কত জন্য, N82, N82 ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই জিনিসটা করতে আমাদের কয়েকটা জিনিস লাগবে, এই চিত্রই আমাদের বলে দিচ্ছে কি কি করা লাগবে। দেখেন, এই চিত্রই আমাদের বলে দিচ্ছে যে ভাই নিশ্চয়ই আমাদের একটা সার্ভার লাগবে, ক্লাউড সার্ভার, যারা এই এখানে একটা ভদ্রলোক ভিজিট করা মানেই আগে আমরা ডিরেক্ট ব্রাউজার থেকে এখানে পাঠাইতাম, এখন আমরা একটু ঘুরাইয়া পাঠাবো। তো ঘুরাই আমরা নেবো কোথায়? ক্লাউড সার্ভারের কাছে, তারপরে আমাদের একটা ক্লাউড সার্ভার লাগবে। এই ক্লাউড সার্ভার সলিউশন কে কে দেয়? এই ক্লাউড সার্ভার, আপনি যদি ক্লাউড সম্পর্কে জ্ঞান থাকে, তোফাইল স্যারের জ্ঞান আছে, তোফাইল স্যার আপনি একটা কাজ করবেন, AWS অথবা গুগল ক্লাউডে তো আমরা করতেই পারি, ওটা দেখা লাগবে না। AWS সহ যে কোনো ক্লাউড সার্ভারে আপনি দেখেন তো কিভাবে হচ্ছে যে যে স্টেপের মতো ইয়া করা যায়, ওই ডোমেনটা ক্রিয়েট করা যায়। তোফাইল স্যার কিন্তু জি ভালো স্যার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, এটা কিন্তু আপনার টিসিপি কাজ স্ট্যাম্প দিয়ে করতে হবে স্যার, করা হ্যাঁ যাবে। এটা কিন্তু করে আপনার দেখা যাবে। তোফাইল স্যার কিন্তু জি খুব স্যার। ভালো মাপের একজন কি ডেভঅপস ইঞ্জিনিয়ার, মানে এগুলো নিয়েও কাজ করে। আচ্ছা, তোফাইল স্যার এটা করবে না, তার মানে আমরা যে জি কোনো স্যার। ক্লাউড সার্ভারেই আমরা করে দিতে পারি, বাট আমাদের হাতের নাগালে
খুব সহজ করে দিয়ে দিয়েছে কে ভাই? স্ট্যাপ সহ আরেকটা কোম্পানিও দেখলাম আসছে নেদারল্যান্ডের, স্ট্যাপ। তারপরে হচ্ছে যে ধরো তোমার গুগল ক্লাউড, তারপরে যে নেদারল্যান্ডের এরকম হয়তো আরো আসবে ইন ফিউচারে, বাট স্ট্যাপটা মোটামুটি খুব পপুলার হয়েছে, বা আমরাই পপুলার করেছি, তাই না? আমরাই পপুলার করেছি আর কি। আচ্ছা যাই হোক, স্টেপটা মোটামুটি এই টেকনোলজি। তার মানে ক্লাউড সার্ভারের জন্য আমরা ব্যবহার করবো স্টেপ, কারণ আমাদের তো একটা ক্লাউড সার্ভার লাগবে। ব্যবহার করবো কি? স্টেপ, অথবা গুগল ক্লাউড, অথবা যে কোনোটা আমরা করতে পারি, যে কোনোটা আমি পারি না তুফাইল করে দিই। তুফাইল এটা নিয়ে স্টাডি করবে। আচ্ছা, আর আমাদের কি লাগবে? আর যেহেতু হচ্ছে যে আমরা ব্রাউজার সাইট থেকে ডাটা পাঠাইতে আমরা ওয়েব কন্টেনারে, সার্ভার সাইডেও সার্ভার সাইড থেকে ব্রাউজার সাইড থেকে ডাটাটা সার্ভারের কাছে পাঠাবো, এখানে আমরা দুইটা টুলস এর ব্যবহার করবো। একটা হচ্ছে যে জিএ4, জিএ4 কি জিনিস এখনো জানি না, পরবর্তীতে শিখবো। এইটুকু শুধু করব, বাট ক্লাউডের কাছে ডেটা পাঠাতে আমরা জিএ4 থ্রু আমরা হচ্ছে যে ইয়ার ব্যবহার করি, ওই জিটিএমএস সার্ভার কন্টেনার। এই হলো আমাদের কাজ। তাহলে আমাদের প্রথম কাজ হলো একটা ক্লাউড সার্ভার লাগবে, যেটা আমরা স্টার দিয়ে করবো। আরেকটা জিনিস আমাদের লাগবে, যেটা হলো আমরা জিটিএম এ আমাদের একটা ইয়া লাগবে, কি বলে, সার্ভার কন্টেনার। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা একটু স্টেপে আসি, আমরা একটু স্টেপে আসি। স্টেপ, স্টেপের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট ভাই আমি ক্রিয়েট করতে পারতেছি না, হ্যাঁ, এটা সবাই জানেন, তোফাইলের ভিডিও দেখেন, ঠিক আছে। আচ্ছা, স্টেপের এই ইয়া তৈরি করা পৃথিবীর সব থেকে সহজ কাজ। পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো এই সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিবেন। আমার আসলে এই ট্রেনিং দিতে দিতে সব মেল ফুল, আমি আর দেখাইতে পারতেছি না। আচ্ছা, এখানে সুন্দর করে আপনার মেল আইডিটা দিবেন। মেল আইডিটা দেওয়ার পরে ওই মেইলে আপনার একটা অথেন্টিকেশন মেল যাবে আর কি। ওইখানের উপরে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড সেট করবেন, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, সাইন আপ। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে দেখে নেবেন যে ক্লায়েন্টের কাজ করতেছেন সেই ক্লায়েন্টটা ইউরোপিয়ান ইউনিয়নের 27-28টা দেশ আছে মনে হয়, ওই দেশের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের নাম্বার অফ কান্ট্রিজ ইন দা ইউ কত ভাই? হ্যাঁ, 27টা দেশ আছে, 27টা দেশ আছে। আচ্ছা, তার মানে যে ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্টের প্রথমে দেখে নিবেন যে দেশ, ওই ক্লায়েন্টটা কোন দেশের, ওই ক্লায়েন্টের বিজনেস কোন দেশে চলতেছে। ওই ক্লায়েন্ট ধরেন আমেরিকা, বিজনেস করতেছে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো একটা দেশে। তাহলে হচ্ছে যে আমরা কি করব, দেখতে হবে যে ও বিজনেস, ওই ক্লায়েন্ট কোন দেশে এটা আমার ম্যান্ডেটরি না, ওই ক্লায়েন্ট বিজনেস করতেছে কোন দেশে, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিজিটর কোন দেশে, সারা দেশেরই হতে পারে, কিন্তু মেইন বিজনেস কোন দেশে করে, ইউরোপিয়ান ইউনিয়ন 27টা দেশের যে কোনো এক জায়গায়। তাহলে অবশ্যই ইমেলটা সেট করার সময় ইউরোপিয়ান ইউনিয়নটা সেট করবে। আর ওই 27টার বাইরে যে কোনো দেশে হলে গ্লোবাল করে জাস্ট এই যে এখানে করে সাইন আপ দিন। সাইন আপ দেওয়ার পরে কি হবে ভাই? একটা মেল যাবে। কোথায় যাবে একটা মেল? আপনার মেল, যে মেলটা ওখানে দিচ্ছে। আচ্ছা, মেল যাওয়ার পরে ওই মেলটাতে ইউজার পাসওয়ার্ড, ওই অথেন্টিকেশনে ক্লিক করলে ইউজার পাসওয়ার্ড চাইবে। ইউজার পাসওয়ার্ড দিয়ে যাওয়ার পরে এরকম সুন্দর করে সাইন ইন। ঠিক আছে, এই জিনিসগুলো আর কইলাম না, এগুলো বহু কইছি ভাই, আর দরকার নেই। আর এখন এগুলো বহু লোক করে। আচ্ছা, এখন প্রচুর ভিডিও আমি দেখলাম সার্ভার সাইড ট্রেকিং এর উপরে। আচ্ছা, এখন হচ্ছে ভাই আমি এখানে একটা, আমাদের প্রথম যে চলে যাবো কোথায়, যে এস এম কন্টেইনারে, হ্যাঁ, এই যে এস জিটিএম কন্টেইনারে। এখানে আমরা যে আমাদের প্রথম কাজ হবে নতুন একটা কন্টেইনার তৈরি করা। এই যে আমরা বিভিন্ন সময় ট্রেনিং এর সময় দেখেছি আমরা একটা কন্টেইনার তৈরি করি। এই কন্টেইনারের নাম দিই আর্টিমাস ব্যাস 17, মনে থাকবো না, ঠিক আছে, কোম্পানির নাম দিবে না। এখানে বলতেছে কন্টেইনার কনফিগারেশনের আইডি। ঠিক আছে, ভালো কথা। এবার আমাদের, যেহেতু আমরা ব্রাউজার থেকে সার্ভারের কাছে ডাটা পাঠাবো থ্রু সার্ভার কন্টেইনার, এখানে একটা হেল্প আছে, কারণ সার্ভার কন্টেইনারে তো একটা আছে। কিভাবে আছে সেটা আমি একদম ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা এখন একটা সার্ভার কন্টেইনার তৈরি করি, তাহলে বোঝার সুবিধা হবে। এই ধরো, এখানে আমরা একটা প্লাস করি, এটা আমাদের ওয়েব কন্টেইনার ছিল, এখানে আমরা প্লাস করে আমরা ধরো আর্টিমাস সার্ভার, একটু ব্যাস 17 লিখে রেখে মনে থাকবে না, ঠিক আছে ভাই। কি কন্টেইনার সার্ভার, ফাইন, ক্রিয়েট করো।
আগের বার আমরা ওয়েব কন্টেন্ট তৈরি করেছিলাম। আচ্ছা, এখন বস এটা মানে জিটিএম গুগলের প্ল্যাটফর্ম, গুগল ক্লাউডও গুগলের প্ল্যাটফর্ম, যে কারণে তুমি অটোমেটিক্যালি দিলে ওই টিয়া লাগে। এটা আমি ভিডিও দেবো না, দেখে নিয়ে না, বা প্রিভিয়াস ভিডিও আমাদের চ্যানেলে দেখলেও পাবেন। এটা গুগল ক্লাউডও ম্যানুয়াল দিয়ে করা যায়, ম্যানুয়াল দিয়ে করা যায় না ঠিক তা না। তো ধরো আমরা ম্যানুয়াল দিয়ে করবো। এখানেও বলেছে ভাই কনফিগার, এই যে কন্টেইনার কনফিগারেশন আইডি, এটা আমরা একটু কপি করব। মানে স্টেপের সাথে আমরা এই সার্ভার কন্টেইনারের কানেকশন কেন করতেছি আসতেছি। এই সার্ভার এই যে এই আইডিটা এখানে দিই। তো ভাইটা ঠিক আছে তো নাকি? আচ্ছা, এইবার সার্ভারের লোকেশন এখানে আসলে মিলি সেকেন্ডের খেলা তো, এখানে মিলি সেকেন্ডের খেলা, তারপরেও একই দেশে হলে ভালো হয়। ধরো যে দেশে তোমার ওয়েব সার্ভার, হুম, বা যে দেশে তুমি ব্যবসা বাণিজ্য করতেছো, সেই দেশের এটাকে আছে সার্ভার লোকেশন। মানে আমরা তো একটা সার্ভার নিচ্ছি, তাই না? দেখেন, শান্ত ভাই, স্টুপিড জনতা। যাই হোক, রাগ করলাম না, কারণ একদিন পর ক্লাস নিয়েছি তো। তো এই যে আমাদের ওয়েবসাইটটা, দেখেন ওয়েবসাইটটা এখানে না, সার্ভার কোথায়? এখন দেখেন ভাই, আপনি বিজনেস করেন কোথায়? ইউএসএ তে। আপনি এই ওয়েবসাইটটা রাখছেন কোথায়? ওয়েবসাইটে আপনি যে ওয়েব সার্ভার কিনেছেন, মানে ডাটাটা হোস্টিং করার জন্য, ওয়েব হোস্টিং করার জন্য, কোথা থেকে? ইউএসএ থেকে। এখন এই ক্লাউড সার্ভারটা রাখলেন ধরেন মিডিল ইস্ট। তার মানে এখানকার রিকোয়েস্ট ওই সিমি উইফুরের মধ্যে তো ফাইল স্যার ইয়ে আছে না, ইয়াও তো আছে, ইউরোপের অংশ আছে, ইউএসএ নেই মনে হয়। যাই হোক আর কি। তো ঘুরে সে কি আসবে? তার মানে এখানকার ডাটাটা আমেরিকা থেকে পাঠাইতে হচ্ছে মিডিল ইস্টে। এই জন্য তুমি যে দেশে বিজনেস করতেছো, যেখানে ওয়েব সার্ভার নিয়েছো, দেখেন আপনি চিন্তা করে দেখেন, ধরেন আপনি এই বিজনেসটা করতেছেন ইউএসএ তে, কিন্তু ওয়েব সার্ভারটা নিয়েছেন জার্মানি থেকে ধরেন, তাহলে এই ক্লাউড সার্ভারটা আপনি জার্মানি থেকেই নেন। বুঝতে পারছেন? এখানে কিন্তু ঘটনাটা এই কারণে, মানে এখানে কিন্তু আমাদের কনফিউশন থাকে, দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে গতানুগতিক কথা। ভাই আপনি যেখানে বিজনেস করতেছেন সেখানে সুবিধায়, হ্যাঁ ভাই আমি বিজনেস করতেছি আমেরিকাতে, আমি থাকি কোথায়? আমি থাকি কোথায়? সরি, আমি বিজনেস করতেছি কানাডাতে ধরো, কিন্তু আমার এই ওয়েবসাইটটা হোস্টিং করা কোথায়? আমি ধরলাম সিঙ্গাপুরে হোস্টিং করা, ধরে নাও। তার মানে তুমি যতই আমেরিকাতে, আমেরিকার বিজনেসম্যান, বিজনেস করতেছো আমেরিকাতে, কিন্তু তোমার এই সার্ভারটা রাখা কোথায়? সিঙ্গাপুরে। তাহলে তোমার ক্লাউড সার্ভারে সিঙ্গাপুরের আশেপাশে হওয়া উচিত। না হলে এই স্টেপ, এখানে এই জিনিসটার কোনো কোনো লাভ নাই। বুঝতে পারছেন? এই জন্য আগে জানতে হবে যে তোমার, কারণ হচ্ছে ডাটা পাস হবে তো এই সার্ভার থেকে এই সার্ভার, তো এই সার্ভার আছে আমেরিকা আর এই সার্ভার আছে কুয়েতে, তাহলে অনেক দূর হয়ে গেল না? এই জন্য আমেরিকা আছে, সার্ভারটা আমেরিকা থেকে, যাতে এই ডাটাটা দ্রুত পাস হয় বা ডাটা মিসও না হয়। ঠিক আছে? এই জন্য ক্লায়েন্ট বিজনেস করতেছে কোন দেশে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট ওয়েব হোস্টিং কোথায় করেছে সেটা ইম্পর্টেন্ট। তবে সাধারণত ক্লায়েন্ট যে দেশে বিজনেস করে, স্পিড ভালো পাওয়ার জন্য সেই দেশেরই ওয়েব হোস্টিং ব্যবহার করে। ডান, এই কথা আর বলবো না। তা আমরা ধরে নিলাম, আমরা যে কোনো এক জায়গায় নিয়ে নিলাম ভাই, ঠিক আছে। আমি হচ্ছে যে আমার আমার ইয়া হচ্ছে যে জার্মানিতে আছে, মানে আমার হচ্ছে ইয়াটা জার্মানিতে, কিয়াটা আমার, আমি যে আর্টিমাসের ওয়েবসাইটটা। আচ্ছা গেল। আচ্ছা এখন ধরো যে এটা বস, এগুলো আমরা সবাই জানি, এগুলো নিয়ে আমি আর কথা মতো বলতে চাই না, আপনারা একটু পড়ালেখা করে নিয়েন। আমরা ফ্রিটা দিয়ে আসলে টেস্ট মেস্ট করি মোটামুটি। 10,000 রিকোয়েস্ট পর্যন্ত ওরা ফ্রি দেয়। 10,000 রিকোয়েস্ট মানে কি, এটা আমাদের একটু বোঝার দরকার আছে। যেমন ধরেন আমি এই হোম পেজে আসলাম, তার মানে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট, ইউজার কিন্তু একটাই, ইউজার কিন্তু আমি একটাই। এই পেজটাতে গেলাম, আর একটা রিকোয়েস্ট গেল সার্ভারের কাছে, ইউজার কিন্তু আমি একজনই। আমি ধরো একটু কাট করলাম, আর একটা রিকোয়েস্ট গেল সার্ভারের কাছে, ইউজার কিন্তু ভাই আমি একাই। ঠিক আছে? তার মানে রিকোয়েস্ট মিনস এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি এক একটা রিকোয়েস্ট। এরকম তুমি 10,000 রিকোয়েস্ট, 10,000 ইউজার না কিন্তু 10,000 রিকোয়েস্ট, ইউজার একজনই, একজন ইউজার 100টা রিকোয়েস্ট করতে পারে। অনেকগুলো পেজ ভিজিট করছে, এক একটা পেজ ভিজিট করা মানে এক একটা রিকোয়েস্ট। সো 10,000 রিকোয়েস্ট পর্যন্ত তুমি ফ্রি পাও। বাকিগুলো যে 50,000
মোটামুটি 40-50টা ইউজার আছে, এটা নিলেই এনাফ। 40-50 জন ইউজার বা 100 জন ইউজার আছে, এটা নিলেই এনাফ, বা দেখছি আর কি। বা বেশি হলে এটা নিয়ে নেবো, পার মান্থ এটা দিতে হবে, ক্লায়েন্টকে এটা বলে দিতে হবে, ঠিক আছে। যাই আমরা ফ্রি প্ল্যানে। আচ্ছা, এটা কোম্পানি না ইন্ডিভিজুয়াল? ভাই রে, আবার এসব কি দিছে? আচ্ছা, এটা আমরা স্কিপ করতে পারি না? স্কিপ, স্কিপ না। আচ্ছা, এখানে ওই যে আমরা আমি মনে হয় ইয়া করছিলাম, ওখানে আপগ্রেড বিলিং নামে একটা ইয়ে আছে, যে তুমি যদি পরবর্তীতে ধরো তোমার 10,000 রিকোয়েস্ট শেষ হয়ে গেল, তাহলে তো তোমার চলবে না, তাই না? ডাটা পাবা না। ওই যে আপগ্রেডটাতে আমি ক্লিক করছি বলে ও বলতেছে ভাই বিলিং ইনফরমেশন দেওয়া, আর কি দিলাম না। আমরা চলে গেলাম এখানে। আচ্ছা, আমাদের এখানে মোটামুটি এটা চলে আসছে। আপগ্রেড কন্টেনার দিলে তোমার যে বিলিং ইনফরমেশন চাই, অথবা এখান থেকে তুমি বিলিং ইনফরমেশন চেঞ্জ করে দিতে পারো আর কি, হ্যাঁ। তোমার নাম, ফোন নাম্বার, ইমেল, ওই সরি, ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে করে দিতে পারো আর কি। আমরা এসডিটিএম আবার যাই। আচ্ছা, এখানে মোটামুটি আমরা কোনটাতে যাব ভাই? আর্টিমাস ব্যাশ 17। আর্টিমাস ব্যাশ 17 কি রানিং হলে কি হয় ভাই? আমি রিকোয়েস্ট তো পাঠাই কি ভাই? এই দেন, কিন্তু হুদাই করে দিতে ভাই। ঠিক আছে, তার মানে এমনি দিলে রানিং এর। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এখানে আমরা একটু ক্লোজ করে দিই, মানে কানেক্ট হয়েছে তো নাকি? কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমাদের ধরো এদিকে সার্ভার, গুগল স্ক্রিপ্ট ফ্রম সিকিউরিটি ফার্স্ট পার্টি সার্ভিং লোডিং স্ক্রিন ফার্স্ট পার্টি কন্টেন্ট সার্ভার সাইডে দেয়। আচ্ছা, এখন তাহলে আমাদের যেটা দাঁড়াইলো, আমরা একটু দেখি এখানে কি দাঁড়াইলো। হয়ে যাই তো ভাই, আর কি আছে ভাই এনে? ও আচ্ছা, তার মানে হলো আমরা এইটা দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম। আর কি আছে ভাই এনে? আর কিছু নাই। দেখি কি আছে। এই কন্টেনার সেটিংসে যাই। আচ্ছা, কন্টেনার সেটিংসে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত তাহলে আমাদের কি হলো ভাই? এখন পর্যন্ত আমাদের হলো, হয় নাই, এখনো হয় নাই। এখন পর্যন্ত আমাদের এই, আমাদের হচ্ছে যে, আমাদের হচ্ছে যে এই ক্লাউড সার্ভারের সাথে, ক্লাউড সার্ভারের সাথে এই জিটিএম এর সার্ভার কন্টেনারের জাস্ট কানেকশনটা থ্রু কি দিয়ে ভাই? থ্রু হচ্ছে যে যে কন্টেইনার কনফিগারেশন আইডি। কিন্তু কিন্তু এখান থেকে যদি ডাটা পাঠায় এখানে, তাহলে এখান থেকে ডাটা যদি এখানে পাঠায়, রিসিভ করার অবস্থা হয় না। কারণ কি? কারণ এখানে আমরা ডাটাটা যে যাবে, কোথায় যাবে সেই ইউআরএল দিই। আচ্ছা, এখন প্রশ্ন এখানে আমাদের সেই ইউআরএলটা দিতে হবে। কি ইউআরএল? আহ কোথায় গেল ভাই? কোথায় গেল ভাই? এই তুফাইল, আমি তো হারা গেছি। হেল্প কর। ইয়া কই? এই যে এই যে এই যে আইপিটা, এই আইপিটা যদি আমরা এখানে বসাই, তার মানে এখন পর্যন্ত দেখেন, এখন পর্যন্ত আমাদের হয়েছে, এখন পর্যন্ত আমরা যেটা করলাম, সার্ভার কন্টেইনারের সাথে ক্লাউডের কানেকশন করলাম। বাট এইখান থেকে ডাটা পাঠালে এখানে যাবে না। এখান থেকে ডাটা পাঠালে এখানে রিসিভ করবে তখনই যখন আমরা এই ইউআরএলটা এখানে পুট করব, এবং এই যে এই কাম করব। এটা কেন আবার? সেভ, সেভ যখন দিব। এখন আমরা একটু ইয়ে করি, এখন আমরা একটু ইয়ে করি, মাইন্ড খাইছে, রিফ্রেশ দাও। একটু ধৈর্য ধরেন। আচ্ছা, এটা আমাদের এখনই কনফিগার। এখন যদি, এখন যদি আমরা কি করব, সরি, ইয়া, তার মানে এখন যদি আমরা এখান থেকে ডাটা এখানে পাঠাতে পারবো কিভাবে? এই ইউআরএল এর মাধ্যমে। এখন আমার প্রশ্ন হলো ভাই, এইখানে আমরা ইয়া বসালাম কেন? এই এইচটিটিপি বসালাম কেন? কারণ ভাই আমরা এতক্ষণ কি পড়ালেখা করে আসলাম? আমরা এতক্ষণ পড়ালেখা করে আসলাম
সার্ভার টু সার্ভার কমিউনিকেশন হয় সবসময় কি এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে। তার মানে এই এইচটিটিপি প্রোটোকল মানে কি, এইচটিটিপি মানেই হলো এই সার্ভারের আইপি টু এই সার্ভারের আইপি কমিউনিকেশন। তার মানে আরটিমাসের একটা আইপি আছে, আর এখানে এর এগেনস্টে একটা আইপি আছে। এটা যদি তুমি পিং করো তাহলে এর একটা আইপি পাবা, এটা আমরা আরো ভালোভাবে পাবো। আচ্ছা আচ্ছা, এটা আমরা কিভাবে আইপি পাই সেটা আমরা বলবো। যে কারণে এখানে যাই হোক আর কি, এই কারণে আমরা এখানে এইচটিটিপি। এখন প্রশ্ন হলো যে ভাই, এখন প্রশ্ন হলো যে ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের এই ডাটা তুমি থার্ড পার্টির কাছে পাঠাতে পারো না, কারণ ফেসবুক গুগল ওর কাছে থার্ড পার্টি। তো ভাই তুমি যে ক্লাউড সার্ভারের কাছে পাঠাচ্ছ স্ট্যাপ, এটাও তো থার্ড পার্টি, ফার্স্ট পার্টি তো না। তাহলে এইটা কি হবে? এই জন্যই হচ্ছে আমরা ওই যে সাবডোমেন তৈরি করি, পাইয়া তৈরি করি। আসেন আমরা সেটা কেমনি করি। এই যে কাস্টম ডোমেন বা সাবডোমেন, ধরো আমি আমি এটা লিখলাম ব্যাস 17, কি লিখে দিছে ভাই, ও এক্সাম্পল না, ধরো ব্যাস 17 আর দা আর্টিমাস আছে, তাই না? কোথায় গেল ভাই দা আর্টিমাস? আর্টিমাসটা করে ভাই, স্টেপ কই, স্টেপ কই, ওই যে, পাইছি, পাইছি। এই যে, এটার একটা সাবডোমেন তৈরি করো। আচ্ছা, এটা দেখতে ভালো লাগছে না, এটা ধরো আমরা নিয়ে নিলাম। আচ্ছা, শামিম ডট, শামিম না, এটা ধরো আমরা এমটাও কাটি, একটু শর্ট করে দিই, শামি ডট দার্টিমাস.com, ঠিক আছে। সিডিএন এর বিষয়ে আমি আর বলতেছি না ভাই, সিডিএন এর উপর একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, দেখে নিয়ে যান। অনেক সাইট কি থাকে দেখেন, এটাও একটা ঝামেলা, ঝামেলা না, মানে অনেক ওয়েবসাইট কিন্তু ওই যে বিভিন্ন সিডিএন প্ল্যাটফর্ম আছে, যেমন ক্লাউড ফ্লায়ার, cloudflare.com আছে না, সিডিএন কি জিনিস, এই সমস্ত টেকনোলজি মধ্যে নিয়ে পড়ালেখা করি না। ধরেন অনেক অনেক ওয়েবসাইট আছে, তারা যেমন ফাইবার, আপওয়ার্ক, এটা কিন্তু সিডিএন এ রাখা, তাও ক্লাউডফ্লায়ার সিডিএন এ রাখা, ফাইবার ক্লাউডফ্লায়ার সিডিএন এ রাখা। এটা একটা ক্যাশিং সার্ভার বলে, খুব দ্রুত ওয়েবসাইট যাতে লোড হয়, এই জন্য এই সার্ভারে যে যে সব দেশে যে সার্ভার আছে ওই সার্ভারে এরা রাখে। যাই হোক, তো অনেক সময় কিন্তু তোমার ওয়েবসাইটে ক্লাউড সার্ভারও থাকতে পারে, তখন কিন্তু এক ধরনের কনফিগারেশন, এটা ভিডিও আছে, আপনারা একটু দেখে নিন, এত কথা আর কইতেছি না। মেন বিষয় জানলে বাকিগুলো এমনিই পারেন, এই জন্য আমরা এটা আর চালু করলাম না, ঠিক আছে। আচ্ছা, তো এই দেখেন যে এই ভদ্রলোক যখন আমরা এই আহ, এইটা এখন আমরা ইউজ করবো না, কারণ এটা থার্ড পার্টি, এর কাছে ডাটা পাঠাতে দিবে না। এই জন্য দেখেন আমরা আর্টিমাসেরই বাচ্চা ক্রিয়েট করলাম, স্বামী.artimas. তখন কিন্তু দেখেন, ও তখন দেখবে যে কিরে ভাই, ও artimas.com এরই একটা বাচ্চা, স্বামী.artimas, তাই এর কাছে ডাটা পাঠাই দেবো, কোনো সমস্যা নেই। এই জন্য কিন্তু আমরা এই সাবডোমেনটা ফার্স্ট পার্টির কারণে, এই জন্য কুকি মুকি পড়ে আসলাম, ঠিক আছে। এখন ধরো এই দেখো এখানে, এইখানে হচ্ছে এর এগেনস্টে, এটা কিন্তু আমাদের ডোমেইন নেম, সাবডোমেইন নেম, এর এগেনস্টে একটা আইপি আছে। এইটা হচ্ছে যে ওই যে আইপির আবার দুই ভাই, একটা হচ্ছে যে IPv4, আইপি ভার্সন 4, IPv4 বলে, IP ভার্সন 6 বলে। দুনিয়াতে যখন এর একটা লিমিটেশন আছে আইপির, দুনিয়া যখন আইপি গুলো শেষ হয়ে যাবে তখন 6 এ আসবে আর কি, এখনো 6 এত ব্যবহৃত হয় না, 6 এর জন্য এইটা। এখন এইটার নাম দিছে দেখেন এ রেকর্ডে বসাতে বলতেছে, এ বলতেছে ট্রিপল এ রেকর্ডে বসা, আমরা আসতেছি এই জায়গাটা। তো এখন এই জন্য আমাদের যেটা করতে হবে বস, আমাদের আবার এই আর্টিমাস আমরা রাখছি কোথায়, কোন একটা ওয়েবসাইটে, তাই না? আর্টিমাস রাখছি কোন একটা ওয়েবসাইটে, আচ্ছা, সরি, কোন একটা ওয়েব সার্ভারে। ওই ওয়েব সার্ভারের মধ্যে টাইট গুলো কিভাবে হোস্ট ফোস্ট করবা, এর জন্য বিভিন্ন ধরনের টুলস আছে। এর মধ্যে খুব একটা পপুলার টুলস যার নাম হচ্ছে সিপ্যানেল। তুফাইল এই বিষয়ে খুব বিজ্ঞ, তুফাইল স্যার যদি আমার ভুল হয় বলেন, স্যার ভুল হইতেছে ভাই, ভুল হইতেছে। তো এর মধ্যে এই ওয়েব হোস্টিং টোস্টিং তুমি কিভাবে করবা, ওখানে মেল সার্ভার টার্ভার ক্রিয়েট করবা, ডিএনএস সার্ভার টার্ভার ক্রিয়েট করবা, এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য সি প্যানেল নামে একটা কোম্পানি, তারা এই জিনিসগুলো একদম
ওই গাই মোডে, জিইউআই মানে গ্রাফিক্স মোডে করার জন্য খুব সহজ করে দিয়েছে সি প্যানেল। যেমন এডাব্লিউএস তুমি যদি অ্যামাজন থেকে সার্ভার নাও, তাহলে সার্ভার টার্ভারের ভিতরে ওই ওয়েব স্টোরেজিং কিভাবে করবা, মেল সার্ভার টার্ভার কিভাবে কনফিগার করবা, এর জন্য ওরা একটা প্ল্যাটফর্ম বানাইছে যার নাম দিচ্ছে এডাব্লিউএস। গুগল এরকম একটা বানাইছে যার নাম দিচ্ছে গুগল ক্লাউড। তো সি প্যানেলটা আমাদের মতো গরিব টরিব কোম্পানির জন্য খুব ভালো, সি প্যানেল বানাইছে। তো তোমার ওয়েবসাইটে যদি সি প্যানেলে থাকে, সাধারণত ম্যাক্সিমাম ওয়েবসাইট সি প্যানেল থাকে, শপিফাইও থাকে, শপিফাই কিভাবে করে দেখি নিয়ে, সি প্যানেলে যদি থাকে তাহলে তোমার এই যে ওই ওয়েবসাইটটা সি প্যানেলে লগ ইন করতে হবে। অথবা তুমি যেখান থেকে ডোমেনটা নিয়েছো সেখান থেকেও করা যায়, তবে ডেডিকেটেড সার্ভার যদি, এখানে আবার একটা ঘটনা থাকে আর কি। হ্যাঁ, এগুলো বহু কথা আর কি, এত কথা কইতে ইচ্ছা করে। মানে ধরেন আপনি ডোমেন নিছেন নেমসিপ থেকে, হোস্টিং নিছেন আর একটা কোম্পানি থেকে, তাহলে আবার ওই নেমসিপের প্ল্যাটফর্ম থেকেই এ রেকর্ড টেকর্ড অ্যাড করা যায়। তুমি ডোমেনও নিয়েছো সি প্যানেল থেকে, সরি নেমসিপ থেকে, হোস্টিং এর ইয়া থেকে, তাহলে ডোমেন প্যানেল থেকেই করা যায়, যেখান থেকে মানে নেম সিপের প্যানেল থেকে এই রেকর্ড টেকর্ড সেন্স করা যায়। ঠিক আছে, আমরা সি প্যানেলে আসলাম। আয়শা, এই যেখানে জোন এডিটর নামে একটা শব্দ আছে, যেখানে ডিএনএস সার্ভারটা, যেখানে ডিএনএস রেকর্ড টেকর্ড গুলো আমরা add করি। আসেন আমরা একটু ডিএনএস রেকর্ডে জোন এডিটরে যাই। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, বাস দেখে রেখেন ক্লায়েন্টকে। এখানে দেখেন ও বলছে এই যে ডিএনএস সেক মানে ডিএনএস সিকিউরিটি, এমএক্স রেকর্ড মানে মেল এক্সচেঞ্জ রেকর্ড, ক্যানোনিক্যাল নেম এলিয়াসের জন্য ব্যবহার করে আসতেছি আমরা। এ রেকর্ড, এ রেকর্ডটা আমরা ব্যবহার করি হচ্ছে যে এ মানে অ্যাড্রেস। কি অ্যাড্রেস ভাই? এই দেখেন, এই যে আমরা বলেছিলাম না এখানে যে কত, এই যে এখানে আমরা বলেছিলাম না যখন আমরা কোনো ব্রাউজারে কোনো একটা জিনিস লিখে সার্চ দিই তখন সে ডিএনএস সার্ভারের কাছে যায়। ডিএনএস সার্ভারে আইপির এগেনস্টে ডোমেন নেম গুলো ম্যাপিং করা হয় এই এ রেকর্ডের অ্যাড করার মাধ্যমে। কি অ্যাড করার মাধ্যমে? এ রেকর্ড অ্যাড করার মাধ্যমে। তুফাইল স্যার এই বিষয়ে খুবই পারদর্শী। তুফাইল স্যার যদি ভুল হয় বলেন, আমরা কিন্তু এই সমস্ত জিনিস করে আছি তুফাইল স্যার। আচ্ছা যাই হোক, ডিএনএস সার্ভারে, ডিএনএস সার্ভারে যখন ডিএনএস সার্ভারে কি থাকে ভাই, প্রত্যেকটা ডোমেনের এগেনস্টে আইপি ম্যাপিং করা থাকে বা আইপির এগেনস্টে ডোমেন ম্যাপিং করা। তো এই ডিএনএস সার্ভারের মধ্যে একটা রেকর্ড অ্যাড করতে হয়, এ এ এ রেকর্ড, এ রেকর্ড মানে এই অ্যাড্রেসের জন্য কোন আইপি। আচ্ছা, আসেন আমরা সেটা দেখি। এই অ্যাড্রেসের জন্য এই আইপি, তো আমরা এটা বসাতে পারি। এখন সাধারণত এ রেকর্ডটা একদম ডিরেক্ট রুট ডোমেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? এ রেকর্ডটা ব্যবহার করা হয় সাধারণত, এ রেকর্ডটা ব্যবহার করা হয় ডিএনএস সার্ভারের মধ্যে সাধারণত মেন ডোমেনের জন্য। যেমন artimas.com, যেমন আর্টিমাস, যেমন আমরা এখানে ম্যানেজে যাই, আপনি দেখেন এখানে যদি আমরা একটু ম্যানেজে যাই, ম্যানেজে যাই দেখেন এর মধ্যে এই দেখেন এ রেকর্ড দেখেন অ্যাড করা আছে, দা artimas.com ডিরেক্ট। যখন আমরা কোনো এলিয়াস অ্যাড করি, এলিয়াস মানে হলো সাবডোমেন, এলিয়াস মানে এটুকু বুঝে নেন, যখন আমরা এলিয়াস ব্যবহার করি তখন আমরা ক্যানোনিক্যাল নেম ব্যবহার করি। যেটা আপনি দেখেন স্টেপ ও নতুন একটা ফিচার দিছে যে ইউজ ক্যানোনিক্যাল নেম ইনস্টেড অফ এ রেকর্ড। কারণ ডিএনএস এর মধ্যে এ রেকর্ড সাধারণত আমরা ব্যবহার করি ডিরেক্ট কোনো ডোমেন ব্যবহার করার জন্য। যখন আমরা কোনো এলিয়াস ব্যবহার করি বা কাস্টম ডোমেন ব্যবহার করি বা সাব ডোমেন ব্যবহার করি তখন আমাদের ক্যানোনিক্যাল নেম হিসেবে ব্যবহার করতে বলে। তাহলে কাস্টম ডোমেন ইকুয়াল টু সাবডোমেন ইকুয়াল টু এলিয়াস, কথা বোঝা গেছে? তখন আমরা এই ক্যানোনিক্যাল নেম, এই দেখেন সি নেম, এই হচ্ছে আমরা ব্যবহার করি। কথা বোঝা গেছে? এখন হোস্ট কি ভাই? আসেন আমরা এটা দিয়ে দিই। এখন হচ্ছে আমরা তোমার, এখন তাহলে আমরা এই এখানে রেকর্ডের জন্য আমরা এই ক্যানোনিক্যাল নেমটা রেকর্ড এড করি। ক্যানোনিক্যাল রেকর্ডে এখানে আমাদের জোন নেম বলছে। আচ্ছা, ফুললি কোয়ালিফাইড নেম। আচ্ছা আমরা এই যে এইটা এইটা আমাদের এখানে কপি করো, এখানে মারো। ঠিক আছে না স্যার? হ্যাঁ ঠিক আছে। এর এখানে কোয়ালিফাইড ডোমেন নেমটা কি হবে? ডোমেন নেমটা হবে এইটা।
এইটা মারি দাও। আচ্ছা, এইখানে একটা ইয়ে আছে, টিটিএল নামে একটা ভদ্রলোক আছে আর কি, হ্যাঁ। এগুলো ধরেন আমরা না বলি আর কি, এটার নাম হলো টাইম টু লিভ, মানে কত সময় সম্ভবত। এই তুফাইল স্যার, এটা একটু বলেন তো, ভুলে গেছি। কত সময় এর এগেনস্টে এই আইপিটাও মনে রাখবে, এরকম একটা কিছু, তাই না তুফাইল স্যার? জি স্যার, টাইম আচ্ছা ফর ঠিক লিভ। আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, না এটা না জানলেও বেঁচতে যাবে, বাদ দেন। আচ্ছা, এই দিয়ে আমরা একটু সেভ করে দিই। ফাইন, 137 জন ছিল, 123 জন আছে, চরম বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটারে আমরা একটু ভেরিফাই, যদি যদি আমাদের আগে, আচ্ছা ভেরিফাই একটু সময় লাগতে পারে, তবে এইটা যদি আমরা যদি একটু একটু এইরকম করি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। ঠিক আছে, আচ্ছা এই রেকর্ড আমাদের শেষ, এখানে আমরা একটু ভেরিফাই হতে একটু সময় নিতে পারে। এই হয়েছে মনে হয়, না? ব্যাস, রেডি, ফ্যান্টাস্টিক। এখন আমাদের কাজ হবে বস, ওইটা এখন ফেলে দিয়ে আমরা এখন এই মালটা এখানে দিয়ে দেবো। এখন আর আমরা স্টেপ রাখবো না, ফার্স্ট পার্টি হয়ে গেল, ফার্স্ট পার্টি হয়ে গেল। তাহলে আমরা এই চিত্রটা আবার দেখি, এই চিত্রটা যদি আমরা দেখি, এখন কিন্তু আমরা কুকি নিয়ে যে পড়ালেখা শুরু করলাম আর কি, কারণ সবগুলো তো আসলে কুকির খেলা। এই যে তোমার ওয়েবসাইটে একটা লোক আসতেছে, সে মনে রাখতেছে, ব্রাউজার বলো অমগুলো সবগুলো কি কুকির খেলা। তার মানে হলো এই থার্ড পার্টি কারোর কাছে এখান থেকে কুকি পাঠানো নিষেধ। তাহলে স্ট্যাবও থার্ড পার্টি ছিল। এখন আর্টিমাসের সাথে স্বামী ডট আর্টিমাস বানাইলাম, কিরে আর্টিমাসেরই একটা বাচ্চা, তার মানে ও কিন্তু ফার্স্ট পার্টি হয়ে গেছে। এই দেখুন, এই জন্য দেখবেন সাব ডোমেন বা এলিয়াস গুলো আমরা ইউনিভার্সাল অ্যানালিটিক্সে আলাদা ট্র্যাকিং করতে হতো, এখন কিন্তু সাব ডোমেন গুগল অ্যানালিটিক্স ফর অটোমেটিক্যালি ট্র্যাকিং, মানে ওই কুকি অটো পেয়ে যায়। তার মানে এইটার এইটার মধ্যে তখন আর কোনো পার্থক্য থাকে, এখানকার সব ডেটা এখানে চলে। এখন আমাদের কাজ হলো এখানকার ডাটা সব এখানে পাঠানো, সেখান থেকে কনভার্সন এপিআই থ্রু দিয়ে ফেসবুকের কাছে পাঠানো, তার মানে কাম কিন্তু এখনো শেষ হয়। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এইটুকু হয়ে গেল। দেখে এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু শুনি। না ভাইয়া। বস, হুম, ইমেল যেটা স্টেপের জন্য নিব, এটা তো ক্লায়েন্ট এটা নিব, রাইট? আচ্ছা এইটা বস হচ্ছে, এটা তুমি পরবর্তীতে ওই ট্রান্সফার করে দিতে পারো, বাট ক্লায়েন্টের দিয়েই করায় নিয়ে, হ্যাঁ ক্লায়েন্টের দিয়ে তাহলে ট্রান্সফার করার সাথে ঝামেলা। অথবা তুমি এখানে এক্সেসও দিয়ে দিতে পারো, এই জিনিসগুলো অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। অনারশিপ স্কিল অনারশিপ আপ হবে, ট্রান্সফার করা। ওনারশিপ চেঞ্জ করা যায়। তারপরে হচ্ছে তুমি এখানেই হচ্ছে যে তুমি আরেকজনকে এক্সেস দিয়ে দিয়ে তুমি নিজে বের হয়ে যেতে পারো, আচ্ছা, অথবা ক্লায়েন্টের আইডি খুলে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। ভিডিওগুলো স্কিল আপের চ্যানেলে বহুবার দেওয়া আছে, দেখে নিও। স্যার, হ্যাঁ, স্যার আমরা যে সার্ভারের যে সাব ডোমেনটা যদি না নিয়ে যদি সরাসরি যখন স্টেপ ডট আইও অ্যাকাউন্ট যে ডোমেন নেমটা দেয় ওইটা দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে? মানে তাহলে এতক্ষণ বক বক করলাম, এই যে কুকি পড়ালাম, এই কোর্সটা ওই তুফাইলের টিউটোরিয়াল দেখলে 20 মিনিটে এই কোর্স কমপ্লিট হয়ে যেত, আজকে যা পড়াবো। তাহলে এতক্ষণ বক বক করলাম কি জন্য বলেন তো? না না, তবু আর কি বলতেছি আর কি। কেন বলবেন আপনি বিষয়টা এই কথা? বুঝছি, বিষয়টা বুঝছি আমি, তবু আর তাহলে কি। এই কথা আপনি কেন বলবেন? এটা কি অপরাধ না, পাপ না? মানে কিভাবে কনফিগার করে কোনটার পর কোনটা, তো এই টিউটোরিয়াল গুলো দেখে ফেললেই তো, তাহলে তো এতক্ষণ আমার বকবক করার কোনো প্রয়োজন ছিল না। ছিল কি আদৌ বলেন, ছিল? এই দেখেন, একজন অলরেডি শুরু করে দিয়েছে ক্লাস ক্লাস না করে তুফাইলের টিউটোরিয়াল কিভাবে কালেক্ট করতে। তুফাইল কিন্তু আমাদের গ্রুপে নিয়মিত কোর্স দেয়, সবাই এখন আছে তুফাইলের টিউটোরিয়াল কিভাবে কালেক্ট করতে পারে, এইগুলো নিয়ে ব্যস্ত। জ্বালা শেষ নেই। আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে কে ধরনের প্রশ্নটা করলেন ভাই? স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হুম, স্যার তাহলে তো স্যার আমরা আমরা তো প্র্যাকটিসের জন্য তো তাহলে তো আমরা ওই ঈদে করতে হবে আমাদেরকে স্যার, না স্টেপ ওইটা দিয়ে করতে হবে? আপাতত স্টেপ দিয়ে করতে হবে আর জি। আর যখন এখানে যখন আমরা হুম যখন কাজ পাবো স্যার তখন ওই ক্লায়েন্টের ওই দিয়ে তো হুম করতে করা যাবে। হুম স্যার এটা শেখা রাখা আর কি স্যার। হুম
ঠিক আছে। এগুলো সব এক ক্লিকে সেট আপের ব্যবস্থা আসতেছে, অলরেডি আসছে। এই জিনিসগুলো ধরেন রিপিটেড জব থাকবে না, রিপিটেড জব দুনিয়ায় থাকবে না, হ্যাঁ। এই জিনিসগুলো ধরেন আহ এগুলো ধরেন এগুলো স্যার হচ্ছে যে এক ক্লিকে হয়ে যাবে আর কি। অনেক টুলস অলরেডি আসছে, মানে ইয়া প্ল্যাটফর্ম গুলোর সাথে তো আসছে, ধরো উইক্স বলো, শপিফাই বলো, ওয়ার্ডপ্রেস বলো, এগুলো অলরেডি সব এক ক্লিকে ঘটনা ঘটে গেছে। হয়তো অনেক টুলস টুলস তৈরি হয়ে যাবে যখন এই জিনিসগুলো আর মানে, যেমন ফেসবুক যদি একটু মাথা খাটায়, ওদের যে ইভেন্ট সেট আপ টুল আছে ওইটা দিয়ে কিন্তু সব কাম করে ফেলতে, বাট ওই জিনিসটা ওরা আর ইমপ্রুভ করে না। সো এই বাটন ক্লিক ট্র্যাকিং, এই ফোন নাম্বার ট্র্যাকিং, এই পার্সেস ট্র্যাকিং, এই সমস্ত রিপিটেড জবগুলো টুডে আর টুমারো বিভিন্ন টুলস, এআই পাওয়ার টুলস দ্বারা ইয়া হবে, যেখানে আপনার একটু মাথা খাটা। যেমন ধরেন ক্যাম্পেইন ক্রিয়েশন, ক্যাম্পেইন ক্রিয়েশনও কিন্তু অনেক সহজ হয়ে গেছে, কারণ আপনার স্মার্ট ক্যাম্পেইন, যদিও গুগল স্মার্ট ক্যাম্পেইন করার পরে বন্ধ করে দিছে, কিন্তু ধরো সেখানে তোমার ডিমান্ড জেন ক্যাম্পেইন, পারফরমেন্স, এখানে কিন্তু খুব কম ইনপুট দিতে হয়। তারপরে কিন্তু ও কিন্তু ওই যে এআই পাওয়ার দ্বারা সে কিন্তু এই জিনিসগুলো করে ফেলতেছে। কিন্তু অপটিমাইজেশন পার্ট, রিপোর্টিং পার্ট, ডেটা অ্যানালাইসিস পার্ট, এই জায়গাগুলোতে এআই হেল্প করবে, কিন্তু হিউম্যান এরিয়া লাগে। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, এআই আপনাকে হেল্প করবে যে ভাই তোমার ওয়েবসাইটে, ধরো তোমার এআই তোমাকে হেল্প করতেছে, তোমার বা তোমার হচ্ছে যে টুলস তোমাকে বলে দিচ্ছে ভাই তোমার হওয়ার কথা, চেক আউটের অ্যাবান্ডন রেট হওয়ার কথা 54%, 74% আসছে। তাহলে 74% আসছে মানে চেক আউট পেজে সামথিং রং আছে, মানে তোমার সেখানে ওই সিআরও পার্টে কাজ করতে হবে। এই কাজগুলো অ্যাকর্ডিং টু রিপোর্ট, মানে রিপোর্ট জেনারেট করা, সেটা অ্যানালাইসিস করা এবং তোমাকে বলা, এটা তোমার এআই কে হেল্প করে। কিন্তু এআই তো হুবহু তোমার বলতে পারবে না ভাই তুমি এই করো, কারণ এখানে ধরো তোমার আরো অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি। বা এআই দ্বারা রিপ্লেস হতেও হয় তার অনেক, যেমন কালকে ইয়া দেখতেছিলাম, খালিদ মহিউদ্দিন জানতে চাই ওখানে কালকে ইয়া আসছিল না, ডক্টর ইউনুস, উনি 3-0 একটা রুলস বলছে, তার মধ্যে এআই আছে। তো এআই কে যদি নিয়ন্ত্রণ না করা হয়, এআই আসলে এক সময় মানুষের জন্য খুব বড় ইফেক্ট হবে, যদি নিয়ন্ত্রণ না করে। আর যদি নিয়ন্ত্রণ করে তাহলে হিউম্যান টাচ থাকবে, তবে রিপিটেড জব সব এআই দ্বারা রিপ্লেস হবেই। এখন তুমি বলতে পারো এখানে কি হিউম্যান টাচ লাগবে না? হ্যাঁ, হিউম্যান টাচ লাগবে। যেখানে তোমার 10 জন লোক লাগতো সেখানে একজন লাগবে, তার মানে তোমার কাজ কিন্তু কমে গেল ভাই, ব্যাপারটা তাই না? এরকম আর কি। এই জন্য যে আমরা এতক্ষণ ধরে যে বক বক করলাম, যার সময় শিখতেছেন এই জিনিসগুলো ধরে তো এক ক্লিকে হয়ে যায়, এক ক্লিকে অলরেডি কিন্তু হয়েও যায়। শপিফাইতে এক ক্লিকে হয়ে যায়। তোমার ওয়ার্ডপ্রেসেও কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ফর ওই যে ওয়ার্ডপ্রেস ফর ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, এইটা দ্বারা কিন্তু আমরা একদম সার্ভার সাইড ব্রাউজার সাইড কিন্তু এক ক্লিকে মেরে দিতে পারি। বুঝতে পারছেন? শুধু ক্যাটালগটা ক্রিয়েট করতে হয়, কানেকশন করে দিলে কাহিনী শেষ। পিক্সেলটা ক্রিয়েট করে কানেকশন করে দিলে সব শেষ। সো এইগুলো আমরা এক ক্লিকে করে দিতে পারি, এগুলো টুডে তোমার এক ক্লিকে হয়ে যাবেও। এই জন্য আমি বলে আসতেছি যে ভাই, আপনারা হচ্ছে যে ট্র্যাকিং শিখতেছেন, সেটা ঠিক আছে, বা আমরা যে জিনিসগুলো শিখতেছি এটা শেখার পাশাপাশি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, তারপরে হচ্ছে যে আহ, ধরেন পিন্টারেস্ট অ্যাডস, এখানকার স্ট্র্যাটেজি, রিপোর্টিং, অ্যানালাইসিস, তারপর হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন, এই জিনিসগুলো শিখতে হবে, না হলে মার্কেটে টিকে থাকতে পারবেন না, গ্যারান্টি দিলাম। এখন যারা এই কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং কোটিপতি হয়েছেন না, এটাও কিন্তু 2 বছর আগে ভবিষ্যৎবাণী করছে। ইউটিউবে ভিডিও আছে, এখনো দেখে নিতে পারেন, যে সোনার খনি হতে পারে, হয়েছে কিন্তু। এখনো এই ভবিষ্যৎবাণী করছি যে এই জিনিসগুলো শিখেন, তাহলে টিকে থাকা যাবে, আদারওয়াইজ টিকে থাকা যাবে না। কথা কি একমত না দুই মত? সুপাল স্যার, জি স্যার, 100-তে 100। একটা ছাগলকে 7 দিন ট্রেনিং দিলে সে কনভার্সন এপিআই সেট আপ করে দিতে পারবে না? তার এত কিছু জানার দরকার নেই, আমরা যত বক বক করলাম, কারণ ট্রাবল শুটিং এর জন্য এত কথা বক বক। একটা ছাগলের কি জানার দরকার আছে ডিএনএস কিভাবে কাজ করে?
একটা ছাগলের দরকার আছে যে কিভাবে ওয়েব টেকনোলজি কাজ করে, জানার দরকার নেই, সে শুধু কনভার্সনের পেজ সেট আপ করে দেবে, কপি আর পেস্ট, শামিম ভাই ডকুমেন্ট, তুফাইলও ডকুমেন্ট বানাইছে, কপি আর পেস্ট করে দেবে, কিন্তু সে প্রবলেম সলভ করতে হবে না, ঠিক কিনা? জি স্যার, দ্যাটস ইট প্রতিদিনই আর কি। 5-7 জনের প্রবলেম সলভ করছি এগুলো স্যার, হ্যাঁ, এই ডকুমেন্ট জন্য, দিয়েও পারে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে এই জায়গাগুলোতে ইয়ে করতে হবে। আমি এবার আহ মানে দুবাইতে গেছিলাম একটা কাজে, ওখানে আমার আরেকটা ইয়া ছিল, যেমন আমাদের টিকটকের কোর্সটা আসবে ভেরি সুন। আমার ইয়া ছিল যে যেমন বাংলাদেশ থেকে তো টিকটকের অ্যাড ফ্যাডও দেখা যায়, মানে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আসলে টিকটকের কেমন হবে এইটা নিয়ে। তো এবার হচ্ছে আমি ধরেন আহ আমার দুবাই 10 দিনের ট্যুরে আমি ধরেন মানে প্রতিদিন আমি টিকটক দেখছি প্রচুর পরিমাণে, কন্টেন্ট স্ট্র্যাটেজি সেম, সেম কন্টেন্ট আমি দেখলাম তারা ইউটিউবে দিচ্ছে, সেম কন্টেন্ট তারা ফেসবুকে দিচ্ছে, সেম কন্টেন্ট তারা টিকটকে দিচ্ছে। আর টিকটক অ্যাড, অ্যাপেল, আমি রেকর্ড করে রেখেছি, অ্যাপেলের মতো কোম্পানি টিকটক অ্যাডভার্টাইজিং করতেছে। তাহলে আপনি বুঝতেছেন ব্যাপারটা, অ্যাপেল ভাই, নাইকি, এডিডাস, নাস ডেইলি, তারা হচ্ছে যে টিকটকে অ্যাডভার্টাইজিং করতেছে। আপনি বুঝতেছেন কি পরিমাণে ইয়ে আসতেছে। যাই হোক, এই জিনিসগুলোর কাজ হচ্ছে রিপোর্টিং, অ্যানালাইসিস, সিআরও, অ্যাডভার্টাইজিং, এইগুলো হচ্ছে চিরতরুণ। ট্র্যাকিং, এটাও থাকবে, ট্র্যাক মানে ওয়েব অ্যানালিটিক্স এর সময় আমরা বলবো যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট আর হচ্ছে নন টেকনিক্যাল পার্ট। নন টেকনিক্যাল পার্টটার খুব ডিমান্ড হবে, খুব ডিমান্ড, খুব demand। বেঁচে থাকলে প্রচুর কথা হবে। আমি কালকেও ক্লাস নিতে পারি, আমি বলছি না, না হলে সোমবারে ক্লাস হবে মাস্ট, কথা ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক কি থাকবে ভাই? হোমওয়ার্ক কি থাকবে বলেন? এই জিনিসগুলো করেন, ধৈর্য ধরে হলেও করেন। বস টিকটক ক্লাস অ্যাড কি বাংলাদেশ থেকে রান করা পসিবল, অথবা অ্যাড ম্যানেজার বাংলাদেশ? শুনলাম নাকি ইয়া হয়েছে, আমি এখন চেক আর করি। ভিপিএন দিয়ে করা যায় মনে হয় স্যার। ভিপিএন না তো না করা ভাই, বাংলাদেশ করা- থেকে দিছে সব, হ্যাঁ তারপর হ্যাঁ, অ্যাক্সেস দিছে। শুনলাম আর কি, বাট আমি করে দেখিনি। তাহলে তো ভালো, হুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমাদের তাহলে ইয়া কি হলো ভাই, আজকে হোমওয়ার্ক কি হবে? এই হোমওয়ার্ক ভিডিওটা কি? কমপক্ষে 5 বার দেখা। হ্যাঁ, কথা সত্য। ভিপিএন সার্ভার কোড কি সাথে ক্লাউড টিকটকের কোড। বিজনেস এখন অ্যাকাউন্ট প্রশ্ন হলো, করতে হবে অ্যানালাইসিস বাংলাদেশ পার্ট থেকে? কিন্তু অ্যানালাইসিস পার্ট জানতে হলে কিন্তু শুধুমাত্র যে এইটুকু করলে হচ্ছে নাকি, আপনাকে কিন্তু একটা বিজনেস অপারেশন সম্পর্কে জানতে হবে খুব ভালোভাবে, প্র্যাকটিক্যাল নলেজ থাকলে ভালো, তাহলে অ্যানালাইসিস করা যায় না। আচ্ছা যাই হোক, বাদ দেন, ফরগেট ইট, আমরা যখন অ্যানালাইসিস পড়াই তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এই ভিডিওটা তো দেখতে হবে, তাতে কোনো সন্দেহ নাই, নাও না দেখতে পারেন। তুফাইলের ভিডিও লিঙ্কটা গ্রুপে দিয়ে দিন। তুফাইলের যারা হচ্ছে যে শর্টকাটে মারতেছেন তারা তুফাইলের ভিডিও দেখেন। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা কি করব ভাই, সেট আপ সার্ভার কন্টেইনার এন্ড কানেক্ট উইথ স্টেপ। আরেকটা কি যেন করলাম, কাস্টম ডোমেন হয়তো পারবেন না, সেট আপ কাস্টম ডোমেন, এটুকু এটা করলে করতে গেলে তবে আমাদের রিয়েল ডোমেন লাগবে, তাই না? রিয়েল ডোমেন যদি না পান কোনো সমস্যা নেই, আপাতত ওইটা দিয়ে করেন, এটা দিয়ে করে আপাতত প্র্যাকটিস এতটুকু করলেই হয় আর কি। হ্যাঁ, আমি কালকেও ক্লাস নিতে পারি, আর পরশুতে কাস্টম ক্লাস ডোমেন হবে অ্যাড না। করতে গেলে ওই যে বস, এ আগামীকাল ডিফল্ট যেহেতু সবে বরাদ্দ ডিফল্ট নামাজ রিপোর্ট আছে, ওগুলো অ্যাড করলেই তো হচ্ছে, তাই তো? হ্যাঁ, সবাই তো নামাজ আছে, রাইট। বস কিছু কথা আছে।